হ্যালো, কি হয়েছে? কোনো সমস্যা? আলো একটা ঢোক গিলে তার শাড়ির আঁচল দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছে বলে। স্যার, অতিথি হিসেবে কে কে আসছে? প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় কবির আলমগীর, বিশেষ অতিথি জননেতা শামীম ইয়াসার, আজিব সাহেব, ভয়েস কলেজ প্রিন্সিপাল রয়েছে। এছাড়াও আরও অনেকে। কেন? আলো হতভম্ব হয়ে তৌফিকুল ইসলামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সামিন ইয়াসার আসবে? তার মানে ওই জানোয়ারটাকে হোস্ট করতে হবে আলোর? কি সাংঘাতিক কথা! এর চেয়ে অপমান এবং অসম্মানের ব্যাপার আলোর জন্য কিছু হতে পারে না। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে তৌফিকুল ইসলামের দিকে তাকিয়ে বলে। স্যার, আমি অনুষ্ঠান উপস্থাপন করতে পারবো না, দুঃখিত। তৌফিকুল ইসলাম অবাক হয়ে যায়, আলোর দিকে তাকিয়ে বলে। মানে? আর 20 মিনিট অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আর তুমি এখন এই কথা বলতে এসেছো? কি হচ্ছেটা কি এসব আলো? স্যার, আলো আমতা আমতা করতে থাকে। তৌফিকুল ইসলাম বলে। স্বামী নিয়ে আসার কে নিয়ে সমস্যা? কিন্তু আলো, ওটা তো তোমার পার্সোনাল প্রবলেম। কলেজের অনুষ্ঠানও কেন ব্যাঘাত ঘটাচ্ছ? আলো তার উত্তর না দিয়ে বলে। স্যার, স্বামী নিয়াজ স্যার অতিথি হবার যোগ্য? তারা যোগ্যতা সম্পূর্ণ কতটুকু ধারণা আছে তোমার? পুরোটাই ভণ্ডামি। তৌফিকুল ইসলাম শীতল চোখে তাকায়, তারপর বলে। আলো চুপচাপ দাঁড়িয়ে আছে। তৌফিকুল ইসলাম ধমক দিয়ে বলে। তৌফিকুল ইসলাম রেগে গিয়ে বলে। আলো ঘাবড়ে গিয়ে বলে। না স্যার। প্রিন্সিপাল শওকত হাসান কথাটি বলে চায়ে চুমুক দেয়। সামিন ইয়াসার নিজেও আগ্রহ নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলে। তা বেহেস্তি চা কীভাবে বুঝলেন স্যার? বেহেস্তি কি আপনার নিয়মিত যাতায়াত হয়? আমাকেও একদিন সাথে করে নিয়ে যাবেন, ওখানে গিয়ে চা খেয়ে আসবো। শওকত হাসান হো হো করে হেসে ওঠে সামিন ইয়াসারের কথায়। সামিন ফোনের দিকে তাকায়। ইসমাম ফোন দিচ্ছে। সে প্রিন্সিপালের কক্ষে থাকা সকলের উদ্দেশ্যে বলে। এক্সকিউজ মি। তারপর ফোন নিয়ে বাইরে চলে আসে। তার কাছে এদের সাথে বেহুদা আলাপের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ইসমামের সাথে কথা বলা। ফোনটা রিসিভ করতেই ইসমাম বলে। ভাইয়া, বল ছোট। আজকে সেমিনারটা ক্যান্সেল হয়েছে। হাতে প্রচুর ফ্রি টাইম, ভাবলাম তোমাকে ফোন দেই। ফ্রি টাইম তোর গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে কথা বল, সময়টাকে কাজে লাগা। ইসমাম হেসে ফেলে ভাইয়ের কথায়, মনে মনে বলে। আমার প্রেমিকার নাম জানতে পারলে আমাকে তুমি গুলি করে দেবে ভাইয়া। মুখে বলে। কোথায় তুমি? একটা প্রোগ্রাম এসছি অতিথি হয়ে। ও আচ্ছা, তাহলে তো খুব ব্যস্ত। না, সবার আগে তুই তুই বলতে থাক। না ভাইয়া, এখন রাখছি, আবার পরে ফোন দেবো, ঠিক আছে? সামিন ইয়াসার হেসে বলে। ঠিক আছে। আলো আতঙ্কিত মুখ নিয়ে তৌফিকুল ইসলামের কক্ষ থেকে বেরিয়ে আসে। মেজাজ মাত্রাতিরিক্ত খারাপ হয়ে আছে। ধীর পায়ে হেঁটে কলা ভবনের দিকে যেতে থাকে। কলেজের গেট দিয়ে অতিথির গাড়ি এক এক করে ঢুকছে। আলো সেদিকে তাকিয়ে দেখতে পায় সামিন ইয়াসারের লাল রঙের গাড়িটা পার্ক করা। তার মানে এসে গিয়েছে অসভ্য লোকটা। বিরক্তিতে আলোর মুখ তেতো হয়ে যায়। হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ইসমামের নাম্বার দেখে সে কিছুটা অবাক হয়। এই সময়ে ইসমামের ব্যস্ত থাকার কথা। সে ফোনটা রিসিভ করে কানে ধরে। ইসমাম বলে। কি করছেন ম্যাডাম? হাঁটছি, তুমি? আমি ফ্রি টাইমে আমার দুজন প্রিয় মানুষের সাথে কথা বলছি। একজনের সাথে কথা বলা শেষ করে আর একজনকে ফোন দিলাম। আলো অবাক হবার ভান করে বলে। তাই? তা আপনার অন্য প্রিয় মানুষটি কে, যাকে আপনি আমাকে ফোন দেওয়ার আগে ফোন দিয়েছেন? সে কি আমার থেকেও দামি? হুম, কিছুটা। তোমার মা? ইসমাম চুপ হয়ে যায়। কয়েক মুহূর্ত চুপ করে থেকেই বলে। হুম। আলো বলে। আজ না সেমিনার ছিল তোমার? ক্যান্সেল, হাতে অফুরন্ত সময় পড়ে আছে। আলো হেসে বলে। দুঃখিত জনাব, আপনার ফ্রি টাইমটাকে নষ্ট করার জন্য। আমার অনুষ্ঠান এখন শুরু হবে। এখন তবে রাখি। ইসমাম হেসে ফোনটা কেটে দেয়। আলো হাত দিয়ে কপালের
এলোমেলো চুলগুলো সরিয়ে দ্রুত পায়ে হেঁটে কলা ভবনের বিশালাকার কক্ষটিতে ঢুকে পড়ে। এদিক ওদিক না তাকিয়ে ভলান্টিয়ারের কাছে গিয়ে তাদের ফুলের তোড়া এবং অতিথির জন্য ব্যাচ আনা ব্যাচ আনবার নির্দেশে দিয়ে নিজে মাইক্রোফোনের কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। সে একটু একটু ঘামছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কমলা রঙের একটা জামদানি শাড়ি পরেছে আজ আলো। সাজের মধ্যে হালকা পাউডার লাগিয়েছিল মুখে আজ। তা ঘামের সাথে গলে গলে নামছে মুখমণ্ডল থেকে। আলো চোখ তুলে একবার অতিথি আসনের দিকে তাকায়। কেউ এখনো এসে আসন গ্রহণ করেনি। নিশ্চয়ই প্রিন্সিপালের কক্ষে বসে জামাই আদর খাচ্ছে সব কটা। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়। আলো মাইক্রোফোন অন করে সবার দৃষ্টি আকর্ষণ করে অনুষ্ঠান আরম্ভর ঘোষণা করে দেয়। খেয়াল করলো তার গলা অস্বাভাবিক কাঁপছে। নিজের প্রতি নিজেই বেশ বিরক্ত হলো আলো। আসুক ওই লোকটা, তাতে তার কি? ওই লোকটা বাঘ না ভাল্লুক যে তাকে ভয় পেতে হবে? তবে আলো ঠিক ভয় পাচ্ছে না। নিজের মুখে ওই লোকটার নাম উচ্চারণ করতে হবে ভেবে এখনোই অপমানিত বোধ করছে সে। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। প্রতিযোগীরা সবাই এসে গিয়েছে। কলা ভবনের বিশাল কক্ষে মানুষের পদচারণায় গম গম করছে। কিছুক্ষণের মধ্যেই প্রিন্সিপাল শওকত হাসান নিমন্ত্রিত সব অতিথিদের নিয়ে কক্ষে প্রবেশ করে। সবাইকে সাদর অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসছে বিভিন্ন বিভাগের প্রফেসররা। আলো তাচ্ছিল্যের হাসি হাসে। নিজেরা উচ্চশিক্ষিত প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে কতগুলো অর্ধশিক্ষিত নেতা শ্রেণীর মানুষকে তেল দেওয়ার চেষ্টা করছে। কি অদ্ভুত শোচনীয় পর্যায়ে পৌঁছেছে এই সমাজ। ক্ষমতা আছে তার, মানে দুনিয়া তাকে তুয়াজ করে চলতে বাধ্য। মাননীয় সংসদ সদস্য মহোদয় নিজের আসন গ্রহণ করে বসেছেন। ঠিক তার পাশে চেয়ারটিতে এসে বসে পড়েছেন সামিন ইয়াসার মির্জা। শুভ্র পাঞ্জাবি পরনে তার, পাঞ্জাবির হাতা গুটিয়ে রেখেছে। ক্লিন শেভ করেছে সে। আলো তার সব থেকে অপছন্দের মানুষটির মুখ দর্শন করে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে। ইয়াসার মির্জা চারজন চামচা তার সাথেই এসেছে। এরা বডিগার্ডের মতো ইয়াসার মির্জাকে ঘিরে থাকে সব সময়। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার হাতের কাগজটা একবার দেখে। লেখাটা আছে বিশিষ্ট সমাজসেবক এবং গণমানুষের নেতা সামিন ইয়াসার মির্জা। আলো লেখাটি পড়ে চোখ বড় বড় করে ফেলে। এখন তাকে ওই অসভ্য মানুষটাকে বিশিষ্ট বলে সম্বোধন করতে হবে নাকি? সামিন ইয়াসার আসন গ্রহণ করেই এদিক ওদিক তাকায়। তার দৃষ্টি কাউকে খুঁজছে। হঠাৎ করে স্টেজের এক কোণে দৃষ্টি যেতেই তার চোখ আটকে যায়। কিছুক্ষণ সে সেদিকেই তাকিয়ে থাকে। তার চিন্তাশক্তি কয়েক মুহূর্তের জন্য লোপ পেয়ে যায়। মাইক্রোফোনের হাতে রেখে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে যে তরুণী, ওই তরুণী টিকে অন্যরকম লাগছে আজ। শাড়ি পরে আছে বলেই কি এমন লাগছে? সামিন চোখ ফেরাতে পারছে না। কমলা রংটা সামিন ইয়াসারের বরাবরই অপছন্দের একটি রং। এই রঙের শাড়িতে কোনো শ্যাম তরুণীকে এতটা মোহনীয় লাগতে পারে তা সামিনের জানা ছিল না। স্পিকারের শব্দে সামিনের ঘোর কাটে। মুহূর্তেই কপাল কুঁচকে ফেলে সে। ওই আদ্রিতা আলো মেয়েটা তার দিকে তাকাচ্ছে না। সামিন ঠোঁট বাঁকিয়ে হাসে। ইগনোর করে তো আজ বাঁচতে পারবে না। দেখা যাক কতদূর পারে চেষ্টা করে। আলো মাইক্রোফোনের সামনে মুখ রেখে স্পষ্ট গলায় বলতে শুরু করে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আসন গ্রহণ করেছেন সম্মানীয় সংসদ সদস্য মহোদয়। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। উপস্থিত আছেন বিশেষ অতিথি পুলিশ সুপার মহোদয় শ্রী চিত্তরঞ্জন সাহা এবং উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক। এই পর্যন্ত বলে আলো কয়েক মুহূর্ত থামে। সামিন ইয়াসার তার দিকে তাকিয়ে আছে। প্রিন্সিপাল শওকত হাসান আলোর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আলো চোখ মুখ শক্ত করে বলতে শুরু করে। বিশিষ্ট সমাজসেবক ও গণমানুষের নেতা সামিন ইয়াসার মির্জা,
সবাই করতালির মাধ্যমে ওনাদের অভ্যর্থনা জানাই। সবাই হাততালি দিতে শুরু করে। সামিন ইয়াসারের মুখে হাসি ফোটে। আলোর নামের মেয়েটির মুখে তার নামের আগে বিশিষ্ট সম্বোধন শুনে পেছনে বসে জামিন ফুয়াদের কানে কানে বলে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, না পারছে কিছু বলতে, না পারছে কিছু সহ্য করতে মেয়েটা। আলো মাইক্রোফোনে বলতে থাকে, অতিথিদের ফুল দিয়ে বরণ করবে অত্র কলেজের প্রিন্সিপাল স্যার মোহাম্মদ শওকত হাসান। ভলান্টিয়াররা ফুলের তোড়া নিয়ে এগিয়ে যায় প্রিন্সিপাল স্যারের কাছে। দুজন ভলান্টিয়ার কম বিধায় দুটো তোড়া টেবিলেই পড়ে থাকে। ইসলামের ইতিহাসের প্রফেসর জামাল মাহবুব চাপা স্বরে চেঁচিয়ে আলোকে বলে। আলো অবাক হয়ে বলে, আমি? নিরুপায় হয়ে আলো ফুলের তোড়া দুটো হাতে তুলে নিয়ে অতিথি আসনের সামনে গিয়ে দাঁড়ায়। সামিন ইয়াসার তার দিকে তাকিয়ে আছে। আলো একটিবারও তার দিকে না তাকিয়ে ফুলের তোড়া দুটো প্রিন্সিপালের হাতে দিয়ে এসে পুনরায় মাইক্রোফোনের কাছে এসে দাঁড়ায়। সামিন ইয়াসারের মুখ কাঠিন্যে ছেয়ে যায়। এই মেয়েটি অবজ্ঞা হজম করে নিতে নারাজ। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে সে। আলো তার হাতের কাগজটার দিকে একবার তাকিয়ে বলতে থাকে, এবার অতিথিদের ব্যাচ পরিয়ে দিবে প্রথম বর্ষের 3 জন শিক্ষার্থী, নুহা, প্রভা, রাবেয়া। তোমরা অতিথিদের আসনের সামনে এসো। 3 জনের মধ্যে থেকে 2 জন চলে এসেছে, বাকি একজনকে কোথাও পাওয়া যাচ্ছে না। প্রিন্সিপাল স্যার রেগে আলোর দিকে তাকায়। প্রফেসর তৌফিকুল ইসলাম বলে, শুরুতেই ঝামেলা। আলো আমতা আমতা করে বলে, তোমাকে চোখ দিয়ে যেতে ইশারা করেছে বেয়াকুব মেয়ে। যাও, অতিথিদের ব্যাচ পরিয়ে দাও, কুইক। আলো হতভম্ব হয়ে যায়। বিড়বিড় করে বলে, ভলান্টিয়াররা শাড়ি পরেছে কেউ। তৌফিকুল ইসলাম রাগী দৃষ্টিতে তাকায়। আলো একটা ঠোক গিলে বলে, একটা গভীর নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, কি হলো, যাচ্ছ না কেন? পেছন থেকে প্রফেসর ধমক শুনে আরো দ্রুত পায়ে এগিয়ে যায়। ডালা থেকে একটা ব্যাজ তুলে নিয়ে প্রথমে পুলিশ সুপারকে পরিয়ে দেয়। সামিন ইয়াসার আলোকে আর চোখে দেখছে। তার মুখে পৈশাচিক হাসি। মনে মনে বলে, এটাকেই বলে ক্ষমতা অদ্রিতা আলো। আলো পুনরায় আরেকটি ব্যাজ তুলে নিয়ে থমথমে মুখে সামিনের সামনে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে সামিনের দিকে একবার তাকায়। পেছনে জামিল এবং অন্যরা চাপা হাসিতে ফেটে পড়ছে। আলোর দৃষ্টিতে কি ছিল সামিন জানে না। সে থমকে গিয়েছে। অপলক দৃষ্টিতে দেখছে একজন শ্যামবতীকে। আলো কপাল কুঁচকে ব্যাজটা সামিনকে পরিয়ে দিতে 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 উদ্যত হয়। মনে মনে বলতে থাকে, সামিন আলোর দিক থেকে চোখ ফেরাচ্ছে না। ক্ষণিকের জন্য সে ভুলে বসে আছে অদ্রিতা আলো নামের মেয়েটা তার শত্রু। আহ সামিন নিজের আর্তনাদ শুনে নিজেই বেশ অবাক হয়। সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকেই চোখ ছানাবড়া করে তাকিয়ে আছে সামিনের দিকে। আলো সামিন ইয়াসারের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে প্রতিশোধ নিতে পারায় আনন্দ। সামিন বুকের বাঁ পাশে হাত দিয়ে আলোর দিকে অবাক চোখে তাকায়। প্রিন্সিপাল দাঁত কিরমির করে বলে, করলে কি? দিলে তো সেফটি পিনটা ফুটিয়ে, অদৃশ্যভূত। আলো ভয় পাওয়ার মুখ করে প্রিন্সিপালকে বলে। সামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো যে ইচ্ছাকৃত এটা করেছে তা বুঝতে বাকি নেই আর। যতদিন যাচ্ছে এই মেয়েটার কর্মকাণ্ড তাকে অবাক নয় হতবাক করে দিচ্ছে। আলোর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেই মনে মনে বলে ওঠে, এটা শুধু আমি তুলব অদ্রিতা আলো। শুভ্র পাঞ্জাবিটার বুকের বাঁ পাশটায় এক ফোঁটা লাল রক্ত স্পষ্ট হয়ে উঠেছে। প্রিন্সিপাল ইয়াসারের দিকে তাকিয়ে বলে, তোমাকে মেডিসিন বা ইয়াসার হাত উঠিয়ে থামিয়ে দেয় প্রিন্সিপালকে। আলোর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় প্রিন্সিপালকে বলে, এসব ইয়াসারের কি ছুটি হয় না? আপনি অনুষ্ঠান কন্টিনিউ করুন। শওকত হাসান আলোকে ধমক দিয়ে বলে,
দেখছো কি দাঁড়িয়ে? যাও মাইক্রোফোনের কাছে। আলো মাথা নামিয়ে মাইক্রোফোনের কাছে যায়, মনে মনে বলতে থাকে। সেফটি পিন তো খুবই নগণ্য জিনিস। তোর ওই বুকে কুড়াল বসানো উচিত, ভণ্ড নেতা। অতিথিদের ফুলের তোড়া এবং ব্যাস পরানোর মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছে। এখন আমি প্রতিযোগীদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। মঞ্চে ডাকতে চাই গ্রুপ ক এর প্রতিযোগীদের। গ্রুপ ক থেকে এখন এসে নজরুল সঙ্গীত গাইবে মারুফা শাম্মী, প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আলো মাইক্রোফোনের কাছ থেকে সরে গিয়ে একটা চেয়ারে বসে। প্রতিযোগী মঞ্চে উঠে নজরুল সঙ্গীত গাইতে থাকে। অত্যন্ত শ্রুতিমধুর পরিবেশ না, সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে। শুধু সামিন ইয়াসারের দৃষ্টি আলোর দিকে। তার অবচেতন মন বারবার দৃষ্টি ঘুরিয়ে ওই মেয়েটাকে দেখতে থাকে, যে মেয়েটি বারবার সামিন ইয়াসারকে টেক্কা দিচ্ছে। অঘোষিত নীরব যুদ্ধ করছে সামিন ইয়াসার মির্জার সাথে। আলোর থেকে দৃষ্টি সরিয়ে একবার সে নিজের দিকে তাকায়। রক্তের ফোঁটাটা ফুলের মতো লাগছে, একটা ক্ষুদ্র গোলাপ ফুল। একের পর এক প্রতিযোগী তাদের পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে। আলোর অস্থিরতা ক্রমশ বাড়ছে। কখন শেষ হবে এই অনুষ্ঠান, তার ভীষণ মাথা ব্যথা করছে। দর্শকদের প্রথম সারিতে বসে জামিল ফুয়াদকে বলে, সাহস দেখেছেন? এমপি মহোদয়ের সামনে সুকৌশলে ভাইকে যন্ত্রণা দিয়েছে। অবাক হওয়ার কিছু নেই, এই মেয়ে কারাতে জানে। ক্লাস 7-এ থাকলে একবার এক ছেলে হাত ধরেছিল জোর করে। বাড়িতে এসে কান্নায় লুটিয়ে পড়তেই আতাউল আলম সাথে সাথে মেয়েকে নিয়ে ক্যারাতে ট্রেনিং সেন্টারে ভর্তি করিয়ে দেয়। সাহস তো দেখার মতোই, নয়তো সামিন ইয়াসারের গালে চড় মারে নাকি? বাপকে ভীষণ ভালোবাসে, সব কিছু করতে পারে বাবার জন্য। দুজনেই কথা থামিয়ে আলোকে দেখতে থাকে। অনুষ্ঠান প্রায় শেষ হয়েছে। প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করছে অতিথিরা। এরই পরে মাগরিবের আজান দেবে। একটু পরে মাগরিবের আজান দেবে। সবাই বাড়ি ফেরার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে। আলো নিজের ব্যাগ উঠিয়ে তৌফিক ইসলামের কাছে গিয়ে আমতা আমতা করে বলে। তৌফিকুল ইসলাম কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা যাও, বাকিটা আমি সামলে নিচ্ছি। ভাই, দেখি তো কি হয়েছে। হাত দিয়ে জামিল সামির ইয়াসারকে পাঞ্জাবি ধরে দেখতে থাকে। রাহাত চেঁচিয়ে ওঠে, করছেটা কি ভাই? এই মেয়ে তো রক্তচোষা বাদুর, বেয়াদব মেয়ে। সামিন জামিলের হাত সরিয়ে বলে। গাড়ি স্টার্ট কর, কিচ্ছু হয়নি। ফুয়াদ মুচকি মুচকি হাসছে। ইয়াসার গম্ভীর কণ্ঠে বলে, সমস্যা কি, হাঁটছিস কেন? রক্তচোষা বাদুর আসছে, ওই দেখ। সামিন ইয়াসার মাথা ঘুরিয়ে তাকায়। আলো ধীর পায়ে গেটের কাছে এগিয়ে আসছে। কলেজের পাশে মসজিদে আজান দিয়েছে। ল্যাম্পপোস্টের বাতিগুলো সব জ্বলে ওঠে একসাথে। আলো আজান শুনে শাড়ি আঁচল টেনে মাথায় তুলে দেয়। দৃষ্টিতেই সামিন ইয়াসারের অবচেতন মনকে মুগ্ধ করে, কিন্তু সে বুঝতে পারে না। রাহাত চাপা স্বরে বলে, ভাই, এখন ধরে কানের নিচে 2টা চড় লাগিয়ে দিন, কেউ দেখবে না। সামিন রেগে গিয়ে রাহাতের দিকে তাকায়, ঠান্ডা গলায় বলে, ওরা এমনিতেই দুর্বল জাতি, গায়ের জোর দেখিয়ে কি হবে? ওকে চট তো অবশ্যই মারবো, তবে অন্যভাবে। সেই অন্যভাবেটা ঠিক কিভাবে তা জানতে সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকে। সামিন কিছু বলে না, এক দৃষ্টিতে আলোকে দেখে। আলো সামিন ইয়াসারের গাড়ির কাছে ওদের দলবল দেখতে পেয়ে থমকে যায়। মেইন গেটের কাছে না গিয়ে সে পকেটের গেটের দিকে যায়। দলের 3-4 জন চেঁচিয়ে ওঠে। ভয় পাইছে ভাই, ভয় ভয়। আলো দাঁড়িয়ে পড়ে। জামিল চেঁচিয়ে বলে। শিরায় শিরায় রক্ত। বাকি ছেলেগুলো চেঁচিয়ে ওঠে। শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। আলো এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পকেট গেট থেকে বেরিয়ে যায়। একটা রিকশায় উঠে শাড়ির আঁচল টেনে কান চেপে ধরে। সামিন ইয়াসারের দলবল তখনও চেঁচিয়েই যাচ্ছে। শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। স্যার, প্রশ্নপত্র কোথায়? আমরা পরীক্ষা কিভাবে দেব?
প্রশ্নপত্র কি? প্রশ্নপত্র কাকে বলে? সেটা দিয়ে কি করে? তৌফিকুল ইসলামের এমন কথায় পুরো শ্রেণীকক্ষ আলোড়িত হয়। সবাই মুখ চাওয়াচাই করছে। আলো দাঁড়িয়ে প্রতিবাদে সুরে বলে, হচ্ছে কি এসব স্যার? আজকে আমাদের ফার্স্ট ইন কোর্স এক্সামের ফার্স্ট ডে। আমাদের প্রশ্নপত্র না দিলে লিখব কি? আচ্ছা আচ্ছা, প্রশ্ন আমি বলে দিচ্ছি, তোমরা সবাই লেখো। তোমাদের প্রশ্ন হচ্ছে আমরা কারা। আলো বিরক্ত হয়ে যায়, রেগে গিয়ে বলে, স্যার, আমরা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট। এসব কী ধরনের প্রশ্ন দিচ্ছেন আমাদেরকে? তৌফিকুল ইসলাম রেগে যায়, আলোকে ধমক দিয়ে বলে, চুপ, যা বলছি তাই করো, লেখো তোমরা কারা, লেখো। আলো দাঁত কিরমির করে বলে, এর উত্তর আমার জানা নেই। ঠিক আছে, আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতায় কপি করে ফেলো। সবাই জি বলে মাথা নাড়ায়। আলো হতবাক হয়ে চারপাশে তাকায়, এসব হচ্ছেটা কি আসলে? তৌফিকুল ইসলাম বোর্ডে লিখতে থাকে, প্রশ্ন, আমরা কারা? উত্তর, শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। আলো হতভম্ব হয়ে দাঁড়ায়। ক্লাসের সবাই তড়িঘড়ি করে লিখতে থাকে, মুখে বিড়বিড় করতে থাকে, শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। আওয়াজ তীব্র থেকে তীব্র হচ্ছে। আলো চেঁচিয়ে ওঠে। চুপ করো তোমরা। কেউ সেদিকে ভ্রুক্ষেপ করে না, বিড়বিড় করতে থাকে, শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। আলো ব্রেঞ্চের উপরে ঝরে চাপড় মেরে প্রচণ্ড শব্দে চেঁচিয়ে বলে, চুপ করো তোমরা, চুপ করো। দোহাই তোমাদের, চুপ করো। হঠাৎ করেই আলো চোখ খুলে যায়। এক লাফে উঠে বসে সে হাঁপাতে থাকে। 2 মিনিট সময় নিয়ে সে পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করে। সে কোথায়? এরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে কেন ক্লাসরুমটা? কয়েক মুহূর্ত যেতেই ধীরে ধীরে সে টের পায় সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। হাত দিয়ে ফোন খুঁজতে থাকে সে। বালিশের নিচ থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট অন করে। পুরো গা ঘামে ভিজে গিয়েছে, এখনো তার শরীরে একটু একটু করে কাঁপছে। এর চেয়ে ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন বোধহয় সে তার পুরো জীবনে দেখেনি। বিছানা থেকে ধীরে ধীরে নেমে লাইট জ্বেলে দেয়। টেবিলের উপর রাখা গ্লাসের ঢাকনা সরিয়ে গ্লাসের পানি ঠকঠক করে পুরোটা পান করে। ওয়াশরুমে ঢুকে মুখে পানির ছাপটা দিয়ে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়। ধপ করে বিছানার উপর বসে পড়ে। কিছুক্ষণ থম মেরে থেকে হাত বাড়িয়ে ফোনটা হাতে নেয়। ইসমামের নাম্বারে ফোন দিতেই সাথে সাথে ইসমাম ফোনটা রিসিভ করে বলে, আমার হঠাৎ করে মনে হচ্ছিল তুমি ফোন দেবে। ভালো। ইসমাম আলোর কণ্ঠস্বর শুনে বিচলিত হয়ে বলে, কি হয়েছে অদ্রিতা? কণ্ঠস্বর এমন লাগছে কেন? হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে তাই। দুঃস্বপ্ন দেখেছো নাকি কোনো? হুম। কি? একজন কুচকুচে কালো দেখতে টাক মাথার বিসিএস ক্যাডারের সাথে বিয়ে হয়ে গিয়েছে তোমার? কথাটি বলে ইসমাম হো হো করে হাসতে থাকে। আলো ধীরে ধীরে বলে, তার চেয়ে বেশি ভয়ঙ্কর। তাই? আচ্ছা বলো তো শুনি, আমিও একটু ভয় পেতে চাই। আলো ধীরে ধীরে তার দুঃস্বপ্নের কথা ইসমামকে বলে। সবটা শুনে ইসমাম কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর উচ্চস্বরে হাসতে শুরু করে। আলো বিরক্ত হয়ে বলে, হাসছো কেন তুমি? ইসমাম হাসি থামিয়ে বলে, তুমি পাগল হয়ে যাচ্ছ অদ্রিতা। ইয়াসার মির্জাকে কেন মাথা থেকে ঝেড়ে ফেলছো না? অদ্ভুত, সারাদিন ওই লোকটার কথা ভাবতে হবে। আমি কেন সারাদিন ওই লোকটার কথা ভাবতে যাব? ওই লোকটাই তো আমাকে প্রত্যেকটা দিন বিরক্ত করতে চলে আসে। ইসমাম চুপ হয়ে যায়, তারপর মৃদু স্বরে বলে, বিরক্ত করতে চলে আসে মানে? আর কিছু করেছিল উনি? আলো থতমত খেয়ে যায়, নিজের কথা ফিরিয়ে নিয়ে বলে, না মানে সারাদিন বাড়ির সামনে রাস্তায় ওর নামে মিছিল হয়। শহরের আনাচে কানাচে যেখানেই যাই শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসির ভাইয়ের ভক্ত। ইসমাম মৃদু হেসে বলে, বাদ দাও, এসবে জড়িও না আর। তুমি শুধু লেখাপড়ায় মন দাও। কাল আব্বুর সাথে ক্যাম্পেইন করতে যাব, একদিনেই যাব। না, এসবের দরকার নেই। নিজের বয়স অনুযায়ী কাজ করো অদ্রিতা। সব ব্যাপারে বেশি কৌতূহল তোমার, এসবে কেন জড়াতে হবে?
অভিজ্ঞতার জন্য। ভবিষ্যতে আমিও রাজনীতিতে নামবো। হাসতে হাসতে আলো বলে। না অদ্রিতা। ধমকের সুরে বলে ইসমাম। আলো হাসি থামিয়ে বলে, মজা করছি, একদিনই যাব, প্রমিস। আর কখনো যাব না, কখনো না। ইয়াসানের মুখের কাছে ভাতের লোকমা তুলে ধরেছে। ইহান মুখ সরিয়ে নেয়। বাবার ফোনে কার্টুন দেখছিল সে। ঋতু একটা ধমক দিতে গিয়েও দেয় না। ইলহামের দিকে একবার তাকিয়ে অসহায়ের মতো ঈশিতার দিকে তাকায়। ঈশিতা চোখ দিয়ে ইশারা করে ঋতুকে প্লেট সরিয়ে ফেলতে বলে। ইলহাম এবং সামিম ইয়াসার খাবার টেবিলে নিজেদের বাড়ির ব্যবসা সংক্রান্ত আলোচনা করছিল। ঋতু প্লেট সরিয়ে রেখে সামিন ইয়াসারের প্লেটে মাংসের টুকরো তুলে দেয়। সামিন বলে, লাগবে না ঋতু। ঋতু কিছুক্ষণ চুপ করে থেমে বলে, ভাইয়া আপনার সাথে কিছু কথা ছিল। সামিন তাকায়। ইলহাম বলে, দেখছো না এখন গুরুত্বপূর্ণ আলোচনা করছি। সামিন ইলহামকে থামিয়ে দিয়ে বলে, বলো, কোনো সমস্যা? ঋতু মাথা নাড়িয়ে নিচু স্বরে বলে, ভাইয়া ইহানের জন্য একটা টিচার ঠিক করে দিলে ভালো হয়। দেব। আর কিছু বলবে? ঋতু কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ওর জন্য একজন হুজুর ঠিক করে দিবেন। আরবি শেখাতে চাই, বাড়িতে এসে পড়িয়ে যাবে। আরবি শিক্ষা দিতে চাও মানে? এতটুকু বয়সে এত ছাপ কেন দিতে হবে? ঋতু ইলহামের কথার জবাব দিয়ে সামিন ইয়াসারকে বলে, গতরাতে আমার শাশুড়ি মাকে স্বপ্নে দেখেছি, নাতিকে নিয়ে বসে আছেন। আমাকে হঠাৎ বললেন আমার নাতিকে আলিম বানাবে। তারপর কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, আলিম না হোক, কোরআন শরীফ পাঠ করাটা শিখে যাক অন্তত। ইলহাম এবং সামিন ইয়াসার দুজনেই ঋতুর মুখে মায়ের কথা শুনে তাকায়। ঋতু বলে, কাল কিছু এতিম বাচ্চাদের খাওয়াতে চাই ভাইয়া, ব্যবস্থা করে দিলে ভালো হয়। সংসারের পুরো দায়িত্ব তোমার হাতে ঋতু। ঈশিতা নাক গলায় না, তুমি যা ভালো মনে করো। ঠান্ডা গলায় বলে ইয়াসার। কিছুক্ষণ পরে আবারও বলে ওঠে, একজন আরবি টিচারও ঠিক করে দেবো কালকের মধ্যে। ঋতুর মুখে হাসি ফোটে। ঈশিতা ব্যাগ হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে সামিন আর ইলহামকে উদ্দেশ্য করে বলে, আমি আসছি ভাইয়া, ভার্সিটিতে যাচ্ছি। গাড়ি নিয়ে যাও। না, রিক্সা করে যাব। ইলহাম ভ্রু কুচকে বলে, নিজেদের গাড়ি থাকতে রিক্সা কেন? গাড়ির ভেতরে দম বন্ধ লাগে, সারাদিন তোমাদের এই বদ্ধ পরিবেশে থাকি, বাইরে গিয়েও পরিবেশটা একটু চেঞ্জ করব না? ঈশিতা চলে যায়। ইলহাম সামিন ইয়াসারকে বলে, ঈশিতা আর ইসমাম যে জমজ তা ওদের হাবভাব দেখলে বুঝে ফেলা যায়। সামিন ইয়াসার কিছু বলে না, চুপ করে খেতে থাকে। ইলহাম বলে, মা মারা যাওয়ার পরে এই সংসারটা কেমন ছন্নছাড়া হয়ে গিয়েছে। তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার জন্য মেয়ে দেখতে পারি ভাইয়া। বাবাও চায় তুমি এখন বিয়ে করো। সামিন খেতে খেতে বলে, দেখ, তবে আমার জন্য না, ছোটোর জন্য। ওকে বিয়ে করিয়ে দেবো, দেশে ফিরিয়ে আনে। সুন্দরী এবং নম্র ভদ্র দেখে একটা মেয়ে দেখবি, ঋতুর মতো। এ বাড়িতে কোনো উড়নচণ্ডী টাইপ মেয়ে বউ হয়ে আসবে না। আমার মায়ের প্রতিচ্ছবি হতে হবে। তার মতো করে নিপুণ হাতে সংসার সামলানোর দক্ষতা থাকতে হবে। দেখলে যেন মনে হয় আমি আমার মাকেই দেখছি। তোমাকে এমনভাবে যত্ন করছে আব্বু, মনে হচ্ছে তুমি এই শহরের মেয়র কনফার্ম। আতাউর আলম মেয়ের কথায় মুচকি হাসে। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, এরা আমাকে খুব ভালোবাসে। আতাউর আলমের চাচাতো ভাই খোরশেদ পেছন থেকে বলে ওঠে, এইসব বস্তির লোকদের ভরসা নেই ভাইজান। এরা গিরগিটির চেয়েও দ্রুত রং বদলায়। যেদিকে ঝোঁক বেশি সেদিকে ঝুঁকে থাকতে পছন্দ করে। আপনাকে বুঝতেই দেবে না এরা আপনার বিরোধী, কিন্তু তলে তলে ঠিকই যে টাকা দিয়ে কিনতে পারবে সিলটা তার নামের উপরই লাগাবে। আলো তার চাচার বিরোধী করেই বলে, মোটেই না, এদের চোখ বলে দিচ্ছে এরা কতটা স্বচ্ছ। খোরশেদ বলে, তুই সেদিনের মেয়ে, তুই কি মানুষ চিনিস? আপনার থেকেও বেশি চিনি চাচ্চু। খোরশেদ থতমত খায়। এই আলো অনেক চালাক মেয়ে, এর সাথে তর্কে গেলে পয়েন্টে পয়েন্টে ধরে খেতে হয়। প্রসঙ্গ পাল্টাতে খোরশেদ বলে, এই রোদ গরমে তুই কেন আসতে গেলি? এত বড় মেয়ে, দৃষ্টিকটু লাগছে ব্যাপারটা।
আমরা তো সবাই আছি ভাইজানের সাথে। বড়, সেই জন্যই তো এসেছি, ছোট হলে তো আসতাম না। খোরশেদ চুপ হয়ে যায়। আলো বলতে থাকে, কি জানেন তো চাচ্চু, আমার ভালো মানুষ আব্বুর নতুন নতুন কিছু অদৃশ্য শত্রু হয়েছে, তাদেরকে আব্বু ডিটেক্ট করতে পারছে না। বয়সের ভারে আব্বুর দৃষ্টি ঘোলাটে হয়ে গিয়েছে। আমার দৃষ্টি পরিষ্কার, খুব সহজেই ডিটেক্ট করতে পারবো, তাই আব্বুর বডিগার্ড হিসেবে এসেছি। আতাউর আলম মেয়ের কথায় হেসে ফেলে। নিজের হাতে মেয়েকে গড়েছে তিনি। মেয়েটা তার মতোই দুঃসাহসী, কথাবার্তাও তার মতোই করেই বলে। শুনলে চমকে যেতে হয়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আতাউর আলম বলে, এবার রেডিও কলোনির থেকে যেতে চাচ্ছি। আতাউর আলমের কর্মী সবাই উঠে দাঁড়ায়। আলো উৎকণ্ঠা নিয়ে বলে, আজ বরং থাকুক বাবা, চাচারা যাক, তুমি তো হাঁটতেই পারছো না। আরে ধুর, এখনই যদি নিজে গিয়ে তৃণমূল পর্যায়ে মানুষের থেকে ভোট চাইতে পারি, তাহলে লোকজন আমাকে কতটুকু ভরসা করবে বলো তো? আলো বলে, ঠিক আছে, তবে আমিও যাব তোমার সাথে। মুখোমুখি দুটো দল। ক্ষমতাসীন রাজনৈতিক দল থেকে মনোনীত প্রার্থী সামিন ইয়াসার মির্জা এবং স্বতন্ত্র প্রার্থী আতাউর আলম। রেডিও কলোনির মোড়ে এসে দুদল মুখোমুখি হয়। রাস্তায় পুরোটা আটকে দাঁড়িয়ে পড়েছে তারা। আলো সামিন ইয়াসারকে দেখে কোনো এক অজানা কারণে আতাউর আলমের পেছনে দাঁড়ায়। সামিন ইয়াসার তা খেয়াল করেছে। আতাউর আলমের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। আতাউর আলম তাচ্ছিল্য মাখা হাসি দিয়ে বলে, দেখে খুশি হওনি নিশ্চয়, তাও আবার এইভাবে। সামিন ইয়াসার শুকনো হাসি হাসে। তার পেছন থেকে জামিল বলে ওঠে, আমরা আগে এসেছি, কলোনিতে আমরা প্রথমে ঢুকবো। মামার বাড়ির আবদার, এখানে আব্বুর কর্মীরা আগে এসেছে, আমরা আগে ঢুকবো। আতাউর আলমের পেছন থেকে ক্ষীণ কিন্তু তেজি কণ্ঠে বলে আলো। সামিন চোখ সরিয়ে আলোকে দেখে। আতাউর আলমের দিকে তাকিয়ে বলে, মেয়েকে কেন এসব রাজনীতি শেখাচ্ছেন? পড়াশোনা করতে মন না চাইলে ওকে বিয়ে দিয়ে দিন। রাজনীতি তো মেয়েদের বিষয় না। আমার মেয়ে কি করবে আর কি না করবে তা আমি আর আমার মেয়ে বুঝবো। একটু থেমে আতাউর আলম বলে, আমি বুঝতেই পারিনি তোমার মতো সেদিনের একটা ছেলেকে পার্টি নমিনেশন দেবে। বারবার বলতেন। এখনো বলবো, তুমি দিবা স্বপ্ন দেখছো। পার্টি নমিনেশন দিয়েছ শুধু, এবার ভোটে জিতে দেখাও। আমি দিবা স্বপ্ন দেখছি? দিবা স্বপ্ন আপনি দেখছেন? আপনার মতো 2 টাকার রিপোর্টার অতীতে 2-একটা সাহসী কাজ করে জনগণকে খুশি করেছেন। সেজন্য ভাববেন না জনগণ আপনাকে শহর দেখভালের দায়িত্ব দেবে। 2 টাকার রিপোর্টার মানে? কোন সাহসে আপনি আমার আব্বুকে 2 টাকার রিপোর্টার বলছেন? বেহায়া বেশরম লোক, নির্লজ্জ কোথাকার। ছেলের নারী কেলেঙ্কারির জের ধরে বাপকে সংসদ সদস্যের পদ হারাতে হয়েছে, ভুলে গেছেন সেসব কথা? সরকারের টাকা মেরে কালো টাকার পাহাড় বানিয়ে একজন সৎ লোককে 2 টাকার রিপোর্টার বলছেন? সামিন চোখ রাঙিয়ে আলোর দিকে তাকায়। আলো বলতেই থাকে, এই কলোনিতে এখন আতাউর আলমের কর্মীরা ঢুকবে, দেখি কে আটকায়। জামিল দাঁত খিচিয়ে বলে, স্বামী ইয়াসার মির্জার লোক ঢুকবে, দেখা যাবে কাদের কত দম। সামিন সামিলকে থামিয়ে দিয়ে বলে, ঢুকতে দে ওদের। কিন্তু ভাই, কথা কম, ঢুকতে দে। আলো তাচ্ছিল্যের সাথে বলে ওঠে, এমনিতেও আপনারা আগে ঢুকলে ঝাঁটার বাড়ি খেয়ে বের হতেন, অপোজিশন পার্টির সামনে মুখ লুকানোর জায়গা পেতেন না তখন। আতাউর আলম আলোকে থামিয়ে দিয়ে বলে, চল আম্মু। সামিন ইয়াসারের লোকজন রাস্তা থেকে সরে দাঁড়ায়। স্বতন্ত্র প্রার্থী আতাউর আলমের কর্মীরা সবাই কলোনিতে প্রবেশ করে। যাওয়ার আগে আলো এক মুহূর্তের জন্য সামিন ইয়াসারের দিকে তাকায়। সামিন ইয়াসার তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। ভাই এই মেয়েটাকে আর নেওয়া যাচ্ছে না, অতিরিক্ত অসহ্যকর। রেগেমেগে বলে জামিল। সামিন ইয়াসার চুপ করে দাঁড়িয়ে আছে। সে কি ভাবছে? একটা গল্প বলি শোনো। একবার এক শকুনের বাচ্চা তার শকুনের মায়ের কাছে বলল, মা, আমার মানুষের মাংস খেতে ইচ্ছে করছে। শকুনের মা তখন একটা বুদ্ধি বের করলো। একটা টুকরো গরুর মাংস নিয়ে গিয়ে হিন্দু পাড়ায় ফেলে দিয়ে আসলো এবং এক টুকরো শকুনের মাংস নিয়ে এসে মুসলমানদের মহল্লায় ফেলে দিয়ে আসলো।
তারপর চুপ করে নিজের ছানা নিয়ে ঘাপটি মেরে থাকলো। কিছু সময় পরে গরু আর শুকরের মাংসর জের ধরে দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা শুরু হলো। সেই দাঙ্গায় গোটা কয়েক লোক মরে লাশ হয়ে পড়ে থাকলো। শকুন তখন তার ছানাকে বলে, যা বাবা, এখন ইচ্ছে মতো মানুষের মাংস খা তুই। জায়েদ আলী শমশের ভূঁইয়ার দিকে তাকিয়ে বলে। আপনি কি পরোক্ষভাবে নিজেকে ওই শকুনের সাথে তুলনা করলেন? শমশের ভূঁইয়া থতমতে খেয়ে বলে। নে বেকুব, আমি আসলে উদাহরণ দিচ্ছি কিভাবে ইয়াসার মির্জা আর আতাউর আলমের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করবে তার হিন্ট দিচ্ছি। কিন্তু এটা তো কোনো সাম্প্রদায়িক ইস্যু না, রাজনীতি। মাংস ছড়াছড়ি করে কি হবে? শমশের ভূঁইয়া প্রচণ্ড বিরক্ত হয়ে মুখে চক্রান্ত শব্দ করে বলে। তুমি এত মাথা মোটা হলে কবে থেকে জায়েদ? এখন কি হাতে কলমে শিখিয়ে দিতে হবে কিভাবে কি করবে? জায়েদ আলী আমতা আমতা করে বলে। না, আমাদের ছেলেদের কাজে লাগিয়ে দিচ্ছি। গুড, এখন যাও। আর ইয়াসারের ডান হাত জামিলের ব্যাপারে কি করলে? সুযোগ পেলেই সরিয়ে দিব। ভাই, একটা খারাপ খবর আছে। সকাল সকাল পার্টি অফিসে এসে জামিলের মুখে কথাটি শুনেই ইয়াসারের কপাল কুঁচকে যায়। জামিলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সে। জামিল বলে, উত্তরের এলাকাগুলো থেকে আতাউরের লোকজন আপনার সব সাইনবোর্ড খুলে ফেলেছে, সব নষ্ট করে ফেলেছে। আমাদের ছেলেরা খেপে গিয়ে ওদের একটাকে ধরেছে। মারামারি হয়েছে খুব। পুলিশ এসে দুই পক্ষের ছেলেদের ধরে নিয়ে গিয়েছে। সামিন ইয়াসার প্রচণ্ড রেগে যায়, দাঁত খিচিয়ে বলে। তোরা কি করছিলি? ঘাস কাটছিলি? ভাই, ভোরের আলো ফোটার আগে এই কাজ হয়েছে। লোকজন বলেছে সব আতাউরের লোকজনের কাজ। আর মারামারির সময়ে আমি ছিলাম না। বউয়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল। সামিন উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলে, মারামারি করার পারমিশন কে দিয়েছে ওদের? ইলেকশনের আগে আমায় কেস খাইয়ে ছাড়বে দেখছি। আমি আসছি। ভাই, মাথা ঠান্ডা করেন, ছেলেপুলেরা দেখেছে সবটা। আমি দেখতে চাই জামিল, ওদের থানা থেকে ছাড়িয়ে আনতে হবে। উকিলকে ফোন কর। বাইরে বৃষ্টি পড়ছে ভাই, কিছুক্ষণ অপেক্ষা করুন। এক্ষুনি যাব, তুই বাড়ি যা, তোর বউকে ডাক্তারের কাছে নিয়ে যা। জামিল কিছু বলে না। সামিন ইয়াসার খেপে গিয়েছে, তাকে এই মুহূর্তে বাধা দিলে সে শুনবে না, তা জামিল জানে। ইয়াসার রাগে কাঁপতে কাঁপতে বলে, সেদিন ভরা জনসভায় আমাকে থাপ্পড় মেরে বলেছিল আমি নাকি কাপুরুষের মতো ওর বাবাকে পেছন থেকে ছুরি মেরেছি। সামনাসামনি লড়াই করার ক্ষমতা আমার নেই। ওর বাবা এখন রাতের অন্ধকারে বিরোধী পার্টির সাইনবোর্ড খুলে ফেলেছে। এর শেষ দেখে আমি ছাড়ব। গায়ের সাথে ভেজা পাঞ্জাবি লেপ্টে আছে। টেবিলের উপর এক কাপ ধোয়া ওঠা গরম চা, হাতে গাড়ির চাবি। সামিন চাবিটা দিয়ে টেবিলের ওপর ঠকঠক আওয়াজ করছে। আতাউর আলম সেদিকে একবার তাকিয়ে ওসি সালামের কথায় কান দেয়। ওসি সালাম বলতে থাকে। সামিন চায়ের কাপ উঠিয়ে চুমুক দেয়। ওসি বলতে থাকে। আতাউর আলম বলে, সরকারি দলের ছেলেগুলোর দোষ সব। সব ইয়াসারের পোষা কুকুর। তারা আগে আমার ছেলেদের উপরে হাত তুলেছে। আর আপনি চোরের মতো আমার সাইনবোর্ড পোস্টার খুলে ফেলেছেন নিজের এলাকা থেকে। এত ভয় সামিন ইয়াসারকে। ভয়ের চোটে সব শুকিয়ে গেছে, তাই না? মুখ সামলে কথা বলো, বেয়াদব ছিলে। আপনিও মুখ সামলে কথা বলুন। আতাউর আলম বলে, না ভুলিনি ওসি সাহেব। আমি আমার ছেলেদের নিয়ে গ্যারান্টি দিচ্ছি, ভবিষ্যতে এমন কিছু হবে না। আপনিও ইয়াসারকে বলে দেন যাতে ওর কুকুরগুলোকে সামলে রাখি। আতাউর আলম হুমকির মতো করে কথাটি বলে চলে যায়। সামিন ইয়াসার রাগে হাত মুষ্টিবদ্ধ করে রাখে। কিছুক্ষণ বাদে সেও থানা থেকে বের হয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট করে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বাইরে। থানা থেকে বের হতে হতে রাত হয়ে গিয়েছে। ইমতিয়াজ মির্জা অনেকবার ছেলেকে ফোন দিয়েছে। সামিন ফোনটা রিসিভ না করে রেখে দিয়েছে। এক মনে ড্রাইভিং করছে সে। থানাপাড়া রোড পার হয়ে মোড় নিতেই আচমকা দূর থেকে কেউ তার গাড়ি লক্ষ্য করে একটা মাঝারি সাইজের পাথর ছুঁড়ে মারে। সামিনের গাড়ির সামনে কাচে লেগে তাতে ফাটল ধরে যায়। হুট করে ব্রেক কষে সামিন দাঁত খিচিয়ে চেঁচিয়ে ওঠে। গাড়ি থেকে নেমে আশেপাশে তাকায়। বৃষ্টির কারণে রাস্তা শুনশান হয়ে আছে। ল্যাম্পপোস্টের বাতিটা
পিটপিট করে জ্বলছে। সামিন বিকট শব্দে চেঁচিয়ে ওঠে। সাহস থাকলে সামনায় একদম পুঁতা ফেলবো, সামনায় বলছি। ৩-৪ জন কম বয়সী ছেলের গলায় আওয়াজ শোনা যাচ্ছে। সবাই একসাথে চেঁচিয়ে কথাটি বলে। সামিন আওয়াজটার কোন দিক থেকে আসছে সেদিকে লক্ষ্য করে ছুটে যায়, কিন্তু সে গিয়ে কাউকে খুঁজে পায় না সেখানে। সামিন চেঁচিয়ে বলে, মায়ের বুকের দুধ খেয়ে থাকলে এদিকে শোরেরা। এমন সময় সামিনের ফোন বেজে ওঠে। ভেজা হাতে ফোনটা রিসিভ করতে বেশ বেগ পেতে হয়। কোনো মতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রাহাত বলে, ভাই, জামিল ভাইকে কেউ কুপিয়েছে। আইসুর সামনে দাঁড়িয়ে আছে দলের বাকি সদস্যরা। প্রত্যেকের মুখে প্রবল উৎকণ্ঠার ছাপ। রাহাত দাঁড়িয়ে কাঁদছে। সামিন এক প্রকার দৌড়ে যায়, গিয়ে রাহাতকে ধরে বলে, কেমন আছে ও? বলো, কেমন আছে? কথাগুলো জিজ্ঞেস করতে গিয়েও সামিনের গলা কেঁপে ওঠে। রাহাত হাউমাউ করে কেঁদে ওঠে। গলা থেকে কথা বের হচ্ছে না তার। সামিন মাথায় হাত দিয়ে বেঞ্চিতে বসে পড়ে। তার সমস্ত শরীর কাঁপছে। জামিল শুধুমাত্র তার ডান হাত ছিল না, জামিলের জন্য সামিনের অন্যরকম মায়া। প্রচণ্ড স্নেহ করে সে এতিম ছেলেটাকে। ভালো আছে ভাইয়া, জামিল খুশি আপনার জন্য জান দিতে পেরে, চিন্তা করবেন না। নারীকণ্ঠ শুনতে পেয়ে সামিন মাথা তুলে তাকায়। তার সামনে জামিলের গর্ভবতী স্ত্রী হেনা দাঁড়িয়ে। সবুজ এসে বলে, হেনা ভাবি, আপনি বসুন। কেন আসলেন এখানে? হেনা ধীরে ধীরে বেঞ্চিতে সামিনের পাশে বসে পড়ে। তাকে দেখে মনে হচ্ছে সে খুব অসুস্থ। সামিন কাঁপা কাঁপা গলায় বলে, তুমি ঠিক নও, তুমি ঠিক হবে না, কিচ্ছু হবে না ওর, আমি হতে দেব না। আমি ঠিক আছি ভাইয়া, চামচাদের বউদের ঠিক থাকতে হয়, এসব পরিস্থিতি অহরহই আসে এদের জীবনে। সামিন হেনার মুখের দিকে তাকিয়ে আছে। হেনা বলে, শামিন ভাইয়ের জন্য জান দিয়ে দেব, কথাটাও সবসময় বলতো ভাইয়া, আজ সত্যি হতে চলেছে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আপনাদের আর কি ভাইয়া, একজন চামচা চলে গেলে 10 জন চামচা প্রস্তুত আপনাদের সেবার জন্য। ভাবি, শামিন ভাইয়ের সাথে এভাবে কেন কথা বলছেন? শামিন ভাইয়ের কি দোষ? আরাফের দিকে তাকিয়ে হেনা ম্লান হেসে বলে, আমি তো তাকে দোষ দিইনি, কাউকে দোষ দিইনি আমি, শুধু কষ্ট হচ্ছে আরাফ আমার সন্তান জন্মের আগেই এতিম হয়ে গেল। ঝরঝর করে কেঁদে দেয় হেনা। তার কান্না থামছেই না। কিছুক্ষণ শব্দ করে কেঁদে বলে, কতবার করে বললাম ছেড়ে দিন আমার স্বামীকে, ছেড়ে দিন। আমাকে এই অবস্থায় দেখেও একটু মায়া হলো না আতাউর আলমের লোকেদের, ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে কোপ বসায় ওর গায়ে। সামিন হেনার দিকে তাকায়। তার চোখে মুখে বিস্ময়। বাকরুদ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। দলের ছেলেগুলো সব মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। সামিন তেজি কণ্ঠে বলে ওঠে, আতাউর আলমের লোক করেছে সব। হেনা কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়। অস্ফুট স্বরে বলে, 4 জন ছিল, বলেছে আগে তোকে শেষ করব, তারপর শামিন ভাইকে। এই শহরের মেয়র হবে আমাদের আতাউর সাহেব, ও অন্য কেউ না। ফুয়াদ ইতিমধ্যে এসে দাঁড়িয়েছে ওদের মাঝে। সবুজ খেপে গিয়ে শার্টের হাতা গুটিয়ে নিয়ে বলে, ভাই চলেন, থানায় চলেন। সামিন কঠিন গলায় বলে, না। যাবেন না? তাহলে চলেন, লোডকে দিয়ে আসি। সামিন তেজি কণ্ঠে বলে, না। হেনা কান্না থামিয়ে বলে, আমায় একটা কথা দিবেন ভাইয়া, ও যদি কখনো সুস্থ হয়ে ওঠে আপনি প্লিজ ওকে নিজের থেকে দূরে সরিয়ে দেবেন। ও কখনো আপনাকে ছাড়তে চাইবে না ভাইয়া, আপনি ওকে প্লিজ নিজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেবেন। সামিন হেনার কথায় জবাব না দিয়ে রাহাতকে বলে, রাহাত, জি ভাই। চল আমার সাথে। ফুয়াদ বলে, কোথায় কোথায় যাবি তুই? সামিন ফুয়াদের দিকে তাকায়। সামিনের দৃষ্টি দেখে ফুয়াদ ভয় পেয়ে যায়। চোখ দুটো রাগে ক্ষোভে লাল হয়ে গিয়েছে। তেজি কণ্ঠে বলে ওঠে, জামিল আমার শরীরের একটা অঙ্গ, ফুহাদ আমার ছোট ভাইয়ের মতো। ও না থাকলে আমি অনেকটাই অচল, এটা সবাই জানে। তাই ওকে রাস্তা থেকে সরিয়ে আমাকে নাড়িয়ে দিয়ে ইলেকশনে জিততে চেয়েছিল আতাউর। জামিলকে সরিয়ে দেয়া মানে আমার এক পা পঙ্গু করে দেয়া।
ওই আতাউর এটাই চেয়েছে ফুয়াদ। আমি ওকে বোঝাবো পঙ্গু কিভাবে করতে হয়। ওর 2 পা আমি পঙ্গু করে দেব। তুই কি পাগল হয়ে গেলি? মাথা ঠান্ডা কর, আইন আছে দেশে। যদি ও অপরাধ করে থাকে আইন ওকে শাস্তি দেবে। সামিন ফুয়াদের কথায় ভ্রুক্ষেপ না করে হেনার দিকে একবার তাকায়, দৃঢ়ভাবে বলে ওঠে। তোমার স্বামীর জ্ঞান ফেরার আগে আমি আমার শোধ তুলব। তারপর আরাফের দিকে তাকিয়ে বলে, হেনাকে বাড়িতে নিয়ে যা। ঋতু আর ঈশিতাকে বলবি সামিন ভাই ওর চূড়ান্ত যত্ন নিতে বলেছে। হেনা কিছু বুঝতে পারছে না সামিনের কথা। আরাফ বলে, ভাবি উঠেন, আরে উঠেন তো, আমার বাস্তিকে কেন কষ্ট দিচ্ছেন? চলেন, জামিল ভাই কাল সকালের মধ্যে ভালো হয়ে যাবে। সবাই এক প্রকার জোর করে হেনাকে পাঠিয়ে দেয় আরাফের সাথে। সামিন উঠে দাঁড়ায়, সবুজের দিকে তাকিয়ে বলে, তুই জামিলের কাছে থাকবি। সবুজ মাথা নাড়ায়। রাহাত বলে, কি করব ভাই এখন? আতাউরের গোষ্ঠী উদ্ধার। ফুয়াদ বলে, তুই কি করতে চাইছিস? সামিন ইয়াসার রাহাতের দিকে তাকিয়ে বলে, আতাউরের মেয়ে সানশাইন কোচিং সেন্টারে পড়ায় না? রাহাত মাথা নাড়ায়। ইয়াসার বলে, এখন রাত 8:30 বাজে। 9টায় কোচিং থেকে বের হয় মেয়েটা। 9:30 নাগাদ ওই মেয়েকে আমাদের পার্টি অফিসে নিয়ে আসবি। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সামিনের দিকে। ফুয়াদ চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, পাগল হয়েছিস তুই? আগুন নিয়ে খেলতে চাইছিস? সামিন ফুয়াদের কথায় উত্তর না দিয়ে রাহাত এবং দলের আরো 2জন ছেলেকে বলে, কাজটা কিভাবে করবি তোরা ভাব, কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে আতাউরের মেয়েকে আমার চোখের সামনে দেখতে চাই। রাহাত কিছুটা হতভম্ব হয়ে গিয়েছে তার নেতার কথায়, কিন্তু কাজটা তাকে করতেই হবে। ফুয়াদ রেগে গিয়ে সামিনকে বলে, তোকে থেমে যেতে বলছি আমি সামিন। সামিন থামবে না ফুয়াদ। সেদিন চর মারার পর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা দিন ওই মেয়ে তার উদ্ধত দেখিয়ে এসেছে। মেয়ে মানুষ বলে নজর আন্দাজ করে গেছি, বেশি কিছু বলিনি। 2-1বার ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। কিন্তু আজ যেটা হলো তার জন্য আতাউরকে অনেক বড় খেসারত দিতে হবে। মেয়র হবার স্বপ্ন ধূলিসাৎ করে দেবো আমি। ওর থেকে অনেক বড় দাম নিয়ে ছাড়বো। তুই যদি আমার সাথে থাকতে না চাস তাহলে বাড়ি চলে যা, নয়তো আমার সাথে পার্টি অফিসে চল। ওয়ালাইকুম আসসালাম। সবাই হোমওয়ার্ক করে নিয়ে আসবে কাল, ঠিক আছে? আলো হেসে তার 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় জানালেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8:50। 10 মিনিট আগে ছুটি দিয়েছে আজ। কোচিংয়ের হেড ম্যাম মিনতি দেবী এসে বলে, ছুটি দিয়ে দিয়েছো? বেশ, নিচতলায় এসো, তবে আমার সাথে চা খেয়ে যাও। আলো হেসে বলে, না ম্যাম, আমি আসছি। আমার সামনে পরীক্ষা, পড়তে বসতে হবে বাড়িতে গিয়ে। মিনতি দেবীকে বিদায় জানিয়ে ব্যাগ থেকে ফোন বের করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামে আলো। ইসমাম 14 বার ফোন দিয়েছে। আলো আনমনে হাসে। এই ছেলেটা এত অদ্ভুত কেন? কল ব্যাক করে কানে ধরতেই ইসমাম রিসিভ করে বলে, কি করছিলে? আলো হেসে বলে, তুমি তো জানো আমি কি করছিলাম ইসমাম। এতবার ফোন দাও কেন? 2বার দিয়ে বসে থাকতে পারো না? ইসমাম হেসে বলে, খুব অস্থির হয়ে যায় আমি। আসলে দূরে থাকি তো, তাই মনে হয় এই বুঝি আমাকে ঠকিয়ে কোনো বিশেষ ক্যাডার বিয়ে করে নিলে। আলো বলে, ঢং দেখলে আর বাঁচি না। ইসমাম হেসে বলে, ঠিক আছে, আর ঢং করলাম না। তুমি বাড়িতে যাও, সাবধানে যেও। ইসমাম শোনো। ইসমাম ফোনটা কেটে দিতে যাচ্ছিল, আলোর কথায় থেমে যায়। হ্যাঁ বলো অদ্রিতা। লাভ ইউ। ইসমামের ঠোঁট প্রশস্ত হয়ে যায় হাসিতে, মৃদু স্বরে বলে, লাভ ইউ টু। ফোন কেটে দিয়ে আলো এদিক ওদিক তাকায়। ব্যস্ত রাস্তায় আজ কেমন শুনশান হয়ে আছে। 2 দিন ধরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। গা না ভিজলেও বেশ অস্বস্তিকর। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রিকশার জন্য। রাস্তা দিয়ে 2-1জন লোক যাওয়া আসা করছে। আলো কিছু না ভেবেই হাঁটা শুরু করলো। হঠাৎ করে তার সামনে একটা বাইক এসে থামে। আলো দাঁড়িয়ে পড়ে। হেলমেট সরিয়ে বাইক থেকে নেমে পড়ে রাহাত এবং রনি। আলো চমকে ওঠে, খানিকটা ঘাবড়ে গিয়ে বলে, আপনারা? আমরা। স্বাভাবিক কণ্ঠে রাহাত বলে। আলো রেগে গিয়ে বলে, কি চাই? পথ আটকে দাঁড়িয়েছেন কেন? রনি বলে, আমাদের কিছু চাই না,
ভাই আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চায়। ভাই মানে কোন ভাই? ভাই তো একটাই, সামিন ইয়াসার ভাই। শিরায় শিরা রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। আলো গর্জে ওঠে। ফাজলামি হচ্ছে, সরে দাঁড়ান পথ থেকে, নয়তো এক্ষুনি 999-এ ফোন করে দেব আমি। রাহাত একটা তাচ্ছিলের হাসি হাসে। ইতিমধ্যে সামিন ইয়াসারের গাড়ি এসে থামে। গাড়ি থেকে সামিন ইয়াসার নেমে আলোর মুখোমুখি গিয়ে দাঁড়ায়। আলো সামিনকে দেখেই ক্ষেপে যায়, চেঁচিয়ে বলে, অসভ্য লোক, কি চাই আপনার? সামিন কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে রনিকে চোখ দিয়ে ইশারা করে। রনি আলোকে বলে, চোখ বন্ধ করেন তো আপা। আলো চেঁচিয়ে বলে। আরাফের মুখে চক্রান্ত শব্দ করে পকেট থেকে একটা ছোট বোতল বের করে। আলো কিছু বুঝে ওঠার আগেই স্প্রে করে দেয় আলোর মুখে। অচেতন হয়ে আলো লুটিয়ে পড়ে যেতে নেয় মাটিতে। রাহাত ধরে ফেলে। সাবধানে ধরোকে, মেয়ে মানুষ। গম্ভীর কণ্ঠে বলে ওঠে ইয়াসার। রাহাত মাথা নেড়ে আলোকে ধরে ধরে সামিনের গাড়ির ড্রাইভিং সিটের পাশে সিটটাতে বসিয়ে দেয়। অচেতন আলো কাত হয়ে পড়ে থাকে। আরাফ বলে, ভাই এইমাত্র কি আমরা কিডন্যাপ করলাম? সামিন কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। রাহাত রনির কাছে বাইকের চাবি দিয়ে নিজেও গিয়ে সামিনের গাড়িতে ওঠে। সামিন আলোর মুখের দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট করে। রাহাত বলে, ভাই, আপনি না বলছেন ওকে নিয়ে আপনার পার্টি অফিসে যেতে, আপনি নিজেই চলে এলেন যে? সিদ্ধান্ত পাল্টেছি, এখন আমাদের বাড়িতে যাচ্ছি। রাহাত অবাক হয়। বাড়িতে গিয়ে কি হবে ভাই? তাছাড়া ওকে নিয়ে কি করবেন আপনি? না মানে আপনার খারাপ কোনো উদ্দেশ্য নেই তো? আমি জানি, কিন্তু একটা মেয়েকে এভাবে কিডন্যাপ করে, ভাই এটা তো ঘোর অপরাধ। ধরা পড়লে জামিন নেই। সামিন কোনো কথা বলছে না, এক মনে ড্রাইভ করতেই থাকে। সে নিজেও জানে না সে আগুন নিয়ে খেলছে, কিন্তু খেলাটা তাকে শেষ করতেই হবে। ড্রাইভিং করতে করতে একবার সে আলোর মুখের দিকে তাকায়। কপালের কাছে চুলগুলো এলোমেলো হয়ে আছে মেয়েটার। অচেতন অবস্থা একেবারে নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছে, অথচ মেয়েটা কি প্রচন্ড তেজি। যেই তেজ ইয়াসারের অপছন্দ। ইয়াসার হজম করতে পারে না। রাহাত পেছন থেকে বলে, ইচ্ছে করে দুই গালে দুটা থাপ্পড় বসাই ভাই। ওর বাপ যে এত বড় একটা শয়তান কখনো বুঝতে পারেনি। আরাফ বলে, ভাই কি করে জানি না, তবে আমি হলে অবশ্যই ওকে থাপ্পড় মারতে মারতে সব দাঁত বের করে নিতাম। রাহাত বলে, ওকে আটকায় রেখে আতাউরের কাছে টাকা চাইবেন ভাই, কিন্তু আপনার তো টাকার অভাব নেই। আরাফ বলে, আরে দূর, ওকে ভাই ভয় দেখাবে। ঠিক হবে, একেবারে ঠিক হবে, ওর বাপ উচিত শিক্ষা পাবে। রাহাত সামিনকে বলে, কিন্তু ভাই, ওকে ছেড়ে দিতেই তো পুলিশের কাছে বলে দেবে সব, আর ওর বাবা তো বসে থাকবে না। কিচ্ছু করতে পারবে না। গম্ভীর এবং তেজি কণ্ঠে বলে ওঠে সামিন। রাহাত এবং আরাফ কিছু না বুঝে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতেই থাকে। আলোর মুখের দিকে একবার তাকিয়ে সামিন রাহাতকে বলে, ওর ফোনটা আগে বের কর ব্যাগ থেকে। আতাউরকে মেসেজ দিয়ে দে 2 ঘন্টা অন্তত নিশ্চিন্তে থাকুক, মেয়ের জন্য দুশ্চিন্তা না করুক। আর 2 ঘন্টা পরে তখন কি হবে? সামিন ইয়াসার পৈশাচিক হাসি হাসে, তারপর ড্রাইভিংয়ে মন দেয়। পানির গ্লাস হাতে সামিন পেছনে এসে দাঁড়ায়। রেহানা, আতাউর আলম স্টাডি রুমে বসে কিছু কাগজপত্র দেখছিল। রেহানার পায়ের শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। রেহানা বলে, শুনছো, মেয়েটা তো এখনো এলো না, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তার কিছু নেই, মেসেজে বলেছে ফিরতে রাত হবে, একটু ব্যস্ত সে। তুমি আবার অযথা ফোন দিয়ে বিরক্ত করো না, রেগে যাবে। তুমি সবসময় মেয়েটাকে এভাবে লাই দাও, একটা বিপদ ঘটে গেলে তখন বুঝবে এই পৃথিবী মেয়েদের জন্য কতটা খারাপ, তা জানো না? জানি, তবে আমার মেয়ে তো সাধারণ কোনো মেয়ে নয়, ওকে আমি সাধারণ অন্য সব মেয়েদের মতো বড় করিনি। রেহানা বলে, কি কাজ জিজ্ঞেস করো মেসেজ দিয়ে, আর তেমন হলে আয়াত আজানকে পাঠিয়ে দাও, ওরা নিয়ে আসবে আলোকে। তুমি যাও তো, একটু পরেই আমি
গিয়ে নিয়ে আসবো ওকে। যাও তুমি। রেহানা বেগম ঘর থেকে চিন্তিত মুখ নিয়ে বের হয়। তার শরীরটা একটু একটু কাঁপছে, বুকটা কেমন খা খা করছে। মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। বাড়ির নাম শান্তিনীর, আগে ছিল মির্জা ম্যানশন। সামিনের মা হোসেন আর সামিনের মা হোসনে আরা শান্তির মৃত্যুর পরে সামিন এই নাম রেখেছে। সামিনের গাড়ির শব্দ পেয়ে বাড়ির কেয়ারটেকার পোনা এসে গেট খুলে দেয়। পোর্চের কাছে এসে গাড়ি থামিয়ে সামিন নেমে পড়ে গাড়ি থেকে। পোনার দিকে তাকিয়ে বলে, পোনা চাচা, ঈশিতা আর ঋতুকে ডেকে আনুন। পোনা মাথা নাড়িয়ে এক ছুটে দৌড়ে যায় ভেতরে। রাহাত এবং আরাফ নেমে দাঁড়ায়। তারা উৎসুক হয়ে তাকিয়ে আছে সামিন ইয়াসারের দিকে। ঠিক কি ঘটাতে চলেছে তাদের ভাই, তারা সেটা বুঝতে পারছে না। ঈশিতা আর ঋতু বাইরে চলে এসেছে। ঈশিতা কিছুক্ষণ আগে ঘুমিয়ে গিয়েছিল। সে সে চোখ ডলতে থাকে। ঋতু বলে, ভাইয়া কিছু হয়েছে? সামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দরজা খুলে ওকে ভেতরে নিয়ে যাও। কাকে? ঈশিতা অবাক হয়ে জানতে চায়। ভেতরে যে আছে তাকে। ঈশিতা আর ঋতু হতভম্ব হয়ে গাড়ির দরজা খুলে চমকে ওঠে। ঈশিতা এক প্রকার চেঁচিয়ে ওঠে, মাই গড, এসব হচ্ছে কি ভাইয়া? এই মেয়েটা তো সেই মেয়েটা তোমাকে চর মেরেছিল, আতাউর আলমের মেয়ে। সামিন চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে। ঈশিতা বলে, এ এখানে কেন আর এভাবে ঘুমাচ্ছে কেন ভাইয়া? প্লিজ পরিষ্কার করে বলো তো। ইলহাম এবং বাড়ির দুজন মহিলা সার্ভেন্ট এসে দাঁড়িয়েছে পোচের নিচে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সামিন ধমকে সুরে বলে ওঠে, ঘুমাচ্ছে না, অচেতন হয়ে আছে। এত কথার জবাব দিতে পারবো না। একে গেস্ট রুমে নিয়ে জানিস তলার, মুখে পানির ছাটমার, হুঁশ ফিরে পাবে। ঋতু ভাসুরে ধমকে ভয় পেয়ে ঈশিতাকে বলে, আপু আগে ওনাকে ধরো, নিয়ে যাই ঘরে। তারপর মহিলা সার্ভেন্টদের দিয়ে ফিরে বলে, তোমরাও আসো খালা। তারপর মহিলা সার্ভেন্টদের দিকে ফিরে বলে। সবাই ধরাধরি করে আলোকে ঘরে নিয়ে যায়। ইলহাম হতভম্ব হয়ে বলে, হচ্ছেটা কি ভাইয়া আসলে? কিছুই হচ্ছে না, তবে হতে চলেছে। ইলহাম কিছু বুঝতে পারছে না ভাইয়ের কথা। সামিন আরাফের দিকে তাকিয়ে বলে, রনিকে ফোন দে, ওদিকের কি অবস্থা জেনে নে। কলিং বেলের আওয়াজ পেয়ে রেহানা ছুটে এসে দরজা খুলে। দরজা খুলতেই সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তার সামনে 6 থেকে 7 জন অচেনা ছেলে। আতাউর আলম বসার ঘরের দিকে আস্তে আস্তে বলতে থাকে, কি আলো এসে গিয়েছে? তুমি শুধু শুধু টেনশন। কথা থামিয়ে দিয়ে আতাউর আলম রনির দিকে তাকায়। রনি একটা মুচকি হাসি দিয়ে দলবল দিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আতাউর আলম চেঁচিয়ে বলে, তোদের সাহস তো কম না। সাহসের তো কিছুই দেখেননি চাচা। আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত, আমাদের শিরায় শিরায় রক্ত, গরম রক্ত। কথাটা বলে রনি বাকি ছেলেদের বলে, ওই নেংটি ইঁদুর দুটোকে ধরে আনাকে। আজান আর আয়াত চেঁচামেচির আওয়াজ পেয়ে বসার ঘরের দিকেই আসছিল। দলের দুজন গিয়ে ওদের দুজনকে ধরে ফেলে। আতাউর আলম ঘাবড়ে গিয়ে বলে, ছাড় আমার ছেলেদের। রনি হেসে বলে, ছেলেদের একটু ধরেছি বলে বিচি একেবারে শুকিয়ে গিয়েছে, তাই না চাচা? তাহলে শুনুন চাচা, আপনার মেয়েকে কিছুক্ষণ আগে ইয়াসার ভাই তুলে নিয়ে গিয়েছে তার বাড়িতে। রেহানা আর্তনাদ করে উঠে অচেতন হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। আতাউর আলম রনির মুখের দিকে তাকিয়ে আছে। আজান আয়াত চেঁচিয়ে উঠে বলে, বাবা আমাদের আপু। মুখে পানির ঝাপটা পড়তেই আলো কপাল কুঁচকে ফেলে খানিকটা। বাড়ির কাজের খালা সিতারা ঋতুর দিকে তাকিয়ে বলে, জ্ঞান ফিরেছে মেজো ভাবি। ঋতু অসহায়ের মতো আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। তার ভীষণ মায়া হচ্ছে অচেনা এই মেয়েটার জন্য। কিছুটা হতভম্ব হয়ে গিয়েছে সে পুরো ব্যাপারটায়। তার ভাসুরকে সে যতটুকু চেনে তাতে সে জানে সামিন ইয়াসার নারীর দোষ নেই। তাহলে এই মেয়েটিকে কেন এনেছে তুলে? তবে কি ঋতুর ধারণা ভুল? এই বাড়ির সব ছেলেরাই কি এক? আলো ধীরে ধীরে চোখ খুলে তাকায়।
ঘোলাটে দৃষ্টি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে শূন্যে। কয়েক মুহূর্ত সময় নিয়ে পরিস্থিতি অনুধাবন করে সে লাফিয়ে উঠে বসে। শরীরে কোনো শক্তি খুঁজে পাচ্ছে না সে। তার সামনে কতগুলো অচেনা মহিলা দাঁড়িয়ে আছে। আলো সবার মুখের দিকে একবার তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, আমি কোথায়? আমার বাড়িতে। দরজার পর্দা ঠেলে ইয়াসার মির্জার ভেতরে ঢোকে। আলো ঘৃণ্য কণ্ঠস্বর শুনে চমকে উঠে তাকায়। কিছুক্ষণ আগে সবকিছু তার মনে পড়তেই এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়ায়। তার গায়ে কোনো জোর সে পায় না। সামনে পা বাড়াতেই মাথা ঘুরে পড়ে যেতে নেয়। ঈশিতা গিয়ে ধরে ফেলে। আলো তেজি কণ্ঠে বলে ওঠে। সামিন হেসে ফেলে। আলোর চিৎকার তার কানে কিছুটা বাঁশির আওয়াজের মতো লাগছে শুনতে। ঋতুর দিকে তাকিয়ে বলে, তোমরা বাইরে যাও, ওর সাথে আমার কথা আছে। ঈশিতা চেঁচিয়ে ওঠে, ভাইয়া তুমি করতে চাইছো কি? বাবা কিন্তু রেগে যাবে খুব। তুমি এবার থামো, ওকে ওর বাড়িতে পাঠিয়ে দাও। সামিন কঠিন গলায় বলে। তোদের বাইরে যেতে বলেছি 3 সেকেন্ডের মধ্যে। আলো ঈশিতার হাত ধরে ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, আপনারা প্লিজ যাবেন না, ওই লোকটা প্রচন্ড খারাপ, প্লিজ যাবেন না আপনারা। ঈশিতা নিরুপায় আলোর থেকে হাত ছাড়িয়ে নিয়ে ঋতুর সাথে ঘর থেকে বেরিয়ে যায়। আলো কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। সামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা চেয়ার টেনে আলোর মুখোমুখি বসে। তাচ্ছিল্যের সাথে বলে, আমার বাবা সৎ, আমার বাবা মহৎ। হ্যাঁ, এমনটাই বলো না তুমি সব সময়। তোমার এই অবস্থার জন্য 50% তোমার ওই সুপার হিরো, আর বাকি 50% তুমি নিজে দায়ী। আলো কান্না থামিয়ে বলে, চাস কি তুই? সামিন ঠোঁট বাঁকিয়ে হাসে। তখনই ফুয়াদ এবং রাহাত এসে ঘরে ঢোকে। তাদের পিছু পিছু ঢোকে ইলহাম এবং আরাফ। আলো সেদিকে তাকায়। সামিন ফুয়াদের দিকে তাকিয়ে বলে, কাজে এসে গেছে। ফুয়াদ একবার আলোর দিকে তাকিয়ে মাথা নাড়ায়। আলোর হতভম্ব হয়ে সামিনের দিকে তাকায়। রাহাত আরাফ অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করছে। ইলহাম বলে, ভাইয়া কাজ এসেছে কেন? কাজে কি করবে? বিয়ে পড়াবে। ঠান্ডা গলায় জবাব দেয় সামিন। ইলহাম হতভম্ব হয়ে বলে, বিয়ে পড়াবে মানে? কার বিয়ে? আলোর দিকে নিজের তর্জনী আঙ্গুল তুলে তেজি কণ্ঠে সামিন ইয়াসার মির্জা বলে, ওর আর আমার। ফুয়াদ বাদে সবাই হতভম্ব হয়ে সামিনের মুখের দিকে তাকায়। আলো আতঙ্কিত হয়ে মেঝে থেকে উঠে দাঁড়ায়। বিকট শব্দে চেঁচিয়ে বলে, জানোয়ারের বাচ্চা, তোর সাহস কিভাবে হয়? সবাইকে পুনরায় অবাক করে দিয়ে সামিন আলোকে একটা চড় মারে। চড়ের ধাক্কা সামলাতে না পেরে আলো লুটিয়ে পড়ে যায় মাটিতে। গালে হাত দিয়ে মাথা তুলে ভয়ার্থ দৃষ্টিতে দেখে সামিনকে। রাহাত কাঁপা কাঁপা গলায় বলে, ভাই এটা কেমন ধরনের প্রতিশোধ? বিয়ে করবেন কেন? সামিন শুকনো হাসি হাসে। আলো তেজি কণ্ঠে বলে ওঠে, কখনোই না, তোর মতো পশুকে বিয়ে করব না আমি। সামিন ইয়াসার আলোর দিকে খানিকটা ঝুঁকে বলে, চর খেয়েও তেজ কমেনি দেখছি। ফুয়াদ, কাজীকে ভেতরে আসতে বল। ইলহাম এতক্ষণে সবটা বুঝতে পেরে আনন্দিত গলায় বলে, এক্সিলেন্ট ভাইয়া। এই না হলে আমার ভাইয়া 7 বছর আগে ওর বাপ আমাদের পরিবারের সাথে যা করেছে তার উপযুক্ত শাস্তি এটা। ভেরি গুড ভাইয়া। ইলহাম খুশি হলেও খুশি হয় না রাহাত এবং আরাফ। তারা তাদের নেতার বউ হিসেবে আলো নামের ওই মেয়েটিকে মানতেই পারে না। রাহাত বলে, ভাই এটা কিন্তু ঠিক হচ্ছে না। বিয়ে কোনো ছেলে খেলা না। তোদের তো খুশি হবার কথা রাহাত। বিয়ে করেন বলে কানের পোকা বের করে দিতি আমার। ভাই তাই বলে এ মেয়ে আতাউরের মেয়ে? সামিন গম্ভীর গলায় বলে, হ্যাঁ, আতাউরের মেয়ে। আলো উঠে গিয়ে সামিনের কলার ধরে ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, এক্ষুনি যেতে দে আমাকে, এক্ষুনি। কথাটি বলে অনবরত কিলঘুষি মারতেই থাকে সামিনের বুকে। কিন্তু তাতে সামিনের বলিষ্ঠ শরীরে কোনো প্রভাব পড়ে না। শয়তান হয়ে দাঁড়িয়ে থাকে সে। ফুয়াদ কাজীকে নিয়ে ঘরে ঢোকে।
কাজী ভয়াতুর দৃষ্টিতে চারপাশে তাকায়। এখানে কি হচ্ছে তা বোঝার দরকার নেই, কোনো মতে বিয়েটা পড়িয়ে কেটে পড়বে সে। এই বাঘের গুহায় বেশিক্ষণ থাকলেই বিপদ। কাজে বিয়ে পড়াতে শুরু করে, আলোর দিকে তাকিয়ে বলে, আমি কবুল বলবো না। চেঁচাতে থাকে আলো। সামিন আলোর চোয়াল চেপে ধরে বলে, কবুল বলবে তুমি, দেরি করলে তোমারই ক্ষতি। আলো নিস্তেজ হয়ে পড়ে, অস্ফুট স্বরে বলে, আমায় বিয়ে করে লাভটা কি হবে আপনার? সেটা পরেই বুঝতে পারবে। আলোর চোয়াল ছেড়ে দিয়ে আরফের দিকে তাকিয়ে বলে, রনিকে ভিডিও কল দে, বিয়ের আগে বাপ বেটিতে মোলাকাত করে নিক, তারপর কখনো দেখা হয় কিনা খেয়ে জানে। আরফ মাথা নাড়িয়ে রনিকে ফোন দেয়। রনি রিসিভ করে আতর আলমের সামনে রেখে দেয় ফোনটা। আলো চেঁচিয়ে ওঠে, আব্বু! আতর আলম কাঁদছে, তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। আলো কাঁদতে কাঁদতে বলে, আব্বু, ওরা আমাকে। তুমি কবুল বলে দাও আম্মু। আলো আহত চোখে বাবার দিকে তাকায়। আতর আলম চোখ মুছে বলে, নয়তো আজান আয়াতকে মেরে মিউনিসিপ্যালিটির ট্রেনে ফেলে রাখবে ওরা। তুমি কবুল বলো। সামিন উঠে এসে ফোন কেড়ে নিয়ে আতর আলমকে বলে, সবসময় কি যেন বলতে, আমরা সরকারি দল, আমরা ক্ষমতার অপব্যবহার করি। ক্ষমতার অপব্যবহার এটাকে বলে আতর আলম। চুপচাপ ওখানে বসে তোমার মেয়ে আর আমার বিয়ে দেখবে। চোখ সরিয়েছ কি তোমার ওই ছেলেদেরকে মেরে বড় বাজারের ব্রিজের কচুরি পানা নিচে ফেলে দিয়ে আসবো। আলোর শরীরটা যেন অসাড় হয়ে যাচ্ছে। সামিন ইয়াসার আলোর দিকে একবার তাকিয়ে কাজীকে থমকে বলে, এই থামলেন কেন, বিয়ে পড়ান। পাত্র সামিন ইয়াসার মির্জা, পিতা ইমতিয়াজ মির্জা, পাত্রী অদ্রিতা আলো, পিতা আতাউর রহমান। কাজী একটা ঢোক গিলে মাথা নাড়ায়, পুনরায় বিয়ে পড়াতে থাকে। আতাউর আলম ওপাশে বসে মেয়ের দিকে তাকিয়ে আছে। তার ইচ্ছে করছে গলায় ফাঁস দিতে। ভালো আলো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। কাজী ইয়াসারের দিকে তাকিয়ে বলে, ইয়াসার আলোর দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, কবুল। কাজী এবার আলোকে বলে। আতর আলম চেঁচিয়ে ওঠে, কেন করছো ইয়াসার? আমি তো বলেছি আমি নির্বাচন বর্জন করব ইয়াসার। প্রয়োজনে আমি তোমার পা ধরে মাফ চাইবো ইয়াসার। আমার মেয়েটাকে ছেড়ে দাও, ও আমার খুব আদরের। ইয়াসার শুকনো হাসি হেসে বলে, জানি তো, সেজন্যই তো বিয়ে করছি, আপনার আদরের জামাই হব বলে। আতর আলম কান্নায় ভেঙে পড়ে কাজী বলতেই থাকে। ইয়াসার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রনিকে বলে, রনি, ওর দুটো ভাইয়ের মধ্যে একটাকে রেখে আরেকটার গলায় ছুরি বসিয়ে দে তো। আলো কেঁপে ওঠে, ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, কবুল। স্ত্রীর মুখে পানির ঝাপটা দিয়ে গালে হাত রেখে ধরা গলায় ডাকতে থাকে আতর আলম। ও রেহানা, ওঠো রেহানা। রেহানা সাড়া দেয় না। দীর্ঘ সময় ধরে সে অচেতন হয়ে পড়ে আছে। আজান আয়াত মায়ের পায়ের কাছে বসে আছে। ভেতরের ঘর থেকে আতর আলমের মা রিনঝিনে গলায় চেঁচিয়ে যাচ্ছে, আতুয়ার, এত চিল্লাচিল্লি কে করে? ওই আতুয়ার, তোর পোলাইপান এত চিল্লাচিল্লি কেন করে? ওগো ধমক দে। রনি ছুরিটা পকেটে ঠোকাতে ঠোকাতে আতর আলমকে বলে, জামিল ভাইয়ের জায়গায় আইসিইউতে যদি আজ ইয়াসার ভাই থাকতো, তাহলে ওখানে আজ 5টা লাশ পড়ে থাকতো। আতর আলমের কানে সে কথা পৌঁছায় না। সে স্ত্রীর জ্ঞান ফেরাতে ব্যস্ত। রনি তৌফু নামে ছেলেটিকে মুখের দিকে তাকিয়ে বলে, শাওন কই? সামান্য একটু মিষ্টি আনতে তো দেরি। শাওন একটা মিষ্টির প্যাকেট নিয়ে ঘরে ঢোকে, হাঁপাতে হাঁপাতে বলে, তারা তো আর জানে না আমাদের ভাই আজ বিয়ে করবে, তাহলে খোলা থাকতো। তৌফু নামের ছেলেটা দাঁত বের করে বলে, ভাই, এই আতাউর আলম আর তার বউ আজ থেকে আমাদের, তা মাত্র। রনি পকেট থেকে সিগারেট বের করতে করতে বলে, আর ওই ফটকা চালাক মেয়েটা আমাদের ভাবি। আমার তো ভাবতেই রাগ উঠে যাচ্ছে গায়ে। ভেবেছি ভাই কত মিষ্টি দেখতে একটা ভাবি এনে দেবে আমাদের। সুন্দর আছে তো ভাই, খারাপ না, মিষ্টিই তো দেখতে। তৌফু হাসতে হাসতে বলে। রনি বলে, দেখতে মিষ্টি, কিন্তু ভয়ানক জাল। ভাই একে কিভাবে সামলাবে কে জানে।
সিগারেটে এক টান দিয়ে একটা চেয়ার টেনে নিচু হয়ে ঝুঁকে বসে রনি। আতাউরের চোখে চোখ রেখে বলে, থানা পুলিশ করবেন না জানি, তাও বলছি থানা পুলিশ করার চিন্তাও করেছেন তো ওখানে আপনার মেয়েকে ইয়াসার ভাই এমন জায়গায় পুঁতে দেবে মেয়ের লাশও খুঁজে পাবেন না। আর চাচা, সরি, তালুই, আপনার ছেলে দুটো অনেক ব্রিলিয়ান্ট, ওদের ডাক্তার বানাবেন। ওরা এত অল্প বয়সে প্রাণ হারালে এই দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আতাউর আলম আতঙ্কিত মুখ নিয়ে রনির দিকে তাকায়, ফিসফিসিয়ে বলে, বলবো না, কাউকে কিছু বলবো না। দু চোখ বেয়ে তরল গড়িয়ে পড়ে আতাউর আলমের। আজ সে ভয়ানক অসহায়, একজন অসহায় বাবা। গুড, এবার তাহলে উঠি তাই। ওদিকে ভাই আর ভাবির বাসর সাজাতে হবে কি, মেলা হাতে কাজ। রনি শার্টের হাতা গুটিয়ে নিয়ে সবাইকে বলে, চল। তারপর আতাউর আলমের দিকে তাকিয়ে বলে, মাত্র মায়ের জন্য একজন ডাক্তার পাঠিয়ে দিচ্ছি। ইয়াসার ভাইয়ের শাশুড়ি এভাবে অজ্ঞান হয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে আছে, শুনলে ইয়াসার ভাই খুব রেগে যাবে। আসছি তাই, আসসালামু আলাইকুম। রনির পিছু পিছু দলের সবাই দাঁত বের করে ঘর থেকে বের হয়। আতাউর আলম তার স্ত্রীর মাথায় হাত দিয়ে সদর দরজার দিকে দৃষ্টি দিয়ে বসে আছে পাথরের মতো। কাজীকে ফুয়াদ বিদায় দিয়ে পুনরায় ঘরে ঢুকে সামিনের দিকে তাকিয়ে বলে, হয়েছে শান্তি? সামিন ইয়াসার থমথমে মুখ নিয়ে বসে আছে, আর চোখে আলোর দিকে তাকিয়ে আলোকে দেখে। মেয়েটাকে কেমন বিধ্বস্ত লাগছে। মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। রাহাত এবং আরাব শুকনো মুখে তাদের নেতাকে দেখছে। তাদের পুরো ব্যাপারটা হজম করতে বেশ কষ্ট হচ্ছে। ইয়াসার উঠে দাঁড়িয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলে, রাত 3:30 বেজে গিয়েছে, ভিজিটিং আওয়ার শেষ, নয়তো জামিলের কাছে যেতাম। ওর কি অবস্থা এখন? ডাক্তার কি বলেছে? আরাব বলে, সেই একই কথা, 72 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। সামিন ইয়াসার চোখ মুখ শক্ত করে আলোর দিকে তাকিয়ে ধমকের সাথে বলে, এই যে নিষ্পাপ বাপের নিষ্পাপ কন্যা, এদিকে তাকাও। আলো তাকায় না। সামিন ধমক দিয়ে বলে, তাকাও বলছি। আলো এবার ধীরে ধীরে মাথা তুলে তাকায়। তার সামনে সাক্ষাৎ একজন পিশাচ দাঁড়িয়ে আছে। সামিনের দিকে ঘৃণার দৃষ্টি দিয়ে আলো তাকিয়ে থাকে। সামিন ফিচেল হেসে বলে, বাড়ির মহিলাদের পাঠিয়ে দিচ্ছি, যে কোনো ধরনের অসুবিধা তাদের সাথে বলবে, তবে কোনো তেরিং বেরিং করবে না। হ্যাঁ, কাউকে অসম্মান করে কথা বলবে না, বেয়াদবি করবে না। যদি আমার কানে আসে তাহলে কিন্তু। কি করবি তুই, ক্রিমিনাল একটা? আলো কান্না মিশ্রিত কণ্ঠে কথাটি বলে তেড়ে এসে সামিনকে চড় মারতে চায়। সামিন হাত ধরে ফেলে আলোর। সবাই ওদের দেখছে। সামিন ঠান্ডা গলায় বলে, এত শক্তি অপচয় করো না। তারপর রাহাতের দিকে তাকিয়ে বলে, আয় আমার সাথে। রাহাত, ইলহাম এবং আরাফ সামিনের পিছু পিছু ঘর থেকে বেরিয়ে যায়। ফুয়াদ আলোর দিকে তাকিয়ে আছে, আমতা আমতা করে বলে, আলো, দেখো মেয়ে, তুমি এভাবে কেঁদো না, শামিন কিন্তু খারাপ ছেলে না। তুই এখান থেকে যা কুত্তা। আলো চেঁচিয়ে ওঠে। ফুয়াদ একটা ঢোক গিলে ফেলে। সামিন হতদন্ত হয়ে দৌড়ে আসে, আবারও চেঁচিয়ে বলে, কি হচ্ছে ফুয়াদ? ও তোকে কুত্তা বলল? ফুয়াদ সামিনকে আটকায়। বাদ দে, চল এখান থেকে। সামিন দাঁত খিচে আলোর মুখোমুখি দাঁড়ায়। পেশিবহুল শক্তিশালী হাতে আলোর থুতনি ধরে নাড়া দিয়ে বলে, একেবারে জবান কম চালাবে, এটাই প্রথম, এটাই লাস্ট, মনে থাকে যেন। কথাটা বলে সামিন চলে যায়। ফুয়াদ তার পিছু পিছু বেরিয়ে যায়। আলো আবারও মেঝেতে বসে পড়ে। তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। চোখের সামনে তার আব্বু আম্মু, আয়াত, আজান, দাদি এবং ইসমামের ছবি ভেসে ওঠে। ইসমামের কথা মনে পড়তে আলো টুকরে কেঁদে ওঠে। কিছুক্ষণ পরে সে অনুভব করলো সে শ্বাস নিতে পারছে না। গলা থেকে অনেক কষ্টে ফিসফিসিয়ে একটি শব্দ বের হলো, আর সেটা হলো ইসমাম। লিভিং রুমে বাড়ির সব মেম্বার দাঁড়িয়ে। সামিনকে গেস্ট রুম থেকে বের হতে দেখেই ঈশিতা দৌড়ে যায়। ভাইয়ের দু বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলে, কেন করলে ভাইয়া? ছি, তুমি আমার বড় ভাইয়া, যাকে আমি এত ভালোবাসি। এ তোমার কোন রূপ ভাইয়া?
ইলহাম বিরক্ত হয়ে বলে, বেজার বেজার করিস না, ভাইয়াকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও। ঈশিতা দৌড়ে রান্নাঘরে চলে যায়। সামিন ঈশিতার দিকে তাকায়। ঈশিতা কাঁপা কাঁপা গলায় বলে, বাবা চেন্নাই থেকে ফিরলে কি বলবে তুমি বলো? সামিন ম্লান হেসে বলে, বাবা খুশি হয়ে যাবে। মেয়ে তুলে এনে বিয়ে করা, উঠিয়ে নিয়ে আসা, এসব এ বাড়ির ঐতিহ্য। আমি আমার বাড়ির ঐতিহ্য রক্ষা করেছি, ভুলে গেছিস নাকি? শুনিস নি আমার বাপ চাচারা সবাই তুলে এনে বিয়ে করেছিল? বাবা মাকে তুলে এনে বিয়ে করেছিল, আমাদের দাদা ইন্তেখাব মির্জাও তো দাদিকে তুলে এনেছিল। আর এই প্রজন্মে আমি না হয় ঐতিহ্য চর্চা করলাম। ঈশিতা আহত চোখে ভাইয়ের দিকে তাকায়। ইয়াসার ঈশিতার দৃষ্টিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ঋতুর দিকে তাকিয়ে বলে, ঋতু। ঋতু ভয়াত্ম কণ্ঠে বলে, জি ভাইয়া। তুমি এবারের কি? মেজো বউ ভাইয়া। ওই ঘরের ভেতরে যে আছে সে তোমার বড় যা, এবারের বড় বউ। আমার মা জীবিত থাকলে এবারের বড় বউকে বরণ করে নেওয়ার জন্য যা যা করতো সে দায়িত্ব আমি তোমার কাঁধে দিলাম। আশা করি তুমি তোমার দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করবে। ঋতু বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। ঈশিতার মতো প্রতিবাদ জানানোর সাহস, অধিকার, ক্ষমতা কোনোটিই যে তার নেই। আর ওকে কিছু খাবার দাও আগে। খেতে না চাইলে আমাকে ডাকবে। কোনো ধরনের বাজে ব্যবহার কিংবা গালাগাল দিলে দেরি না করে আমাকে ডাকবে। ঋতু আবারও মাথা নাড়ায় ভাসুরের কথায়। ঈশিতা ভাইয়ের দিকে এক ঝলক রাগী দৃষ্টিতে চেয়ে কপাল কুঁচকে দোতলায় চলে যায়। দোতলায় উঠে নিজের ঘরের দরজা বন্ধ করে বসে থাকে সে। ইলহাম হেসে সামিনকে বলে, ওর বান্ধবী রীতিকে পছন্দ করে রেখেছিল তোমার জন্য, সেজন্য রাগ হচ্ছে ওর তোমার উপর। ইতিমধ্যে হেনা এসে লিভিং রুমে দাঁড়ায়। শরীরটা অসহনীয় যন্ত্রণায় বিষিয়ে উঠেছে তার। ইয়াসারের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, ভাইয়া, এটা কি করলেন আপনি? একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করে দিলেন। জামিল সুস্থ হবে এতে? সামিন নরম গলায় বলে, ঘরে গিয়ে রেস্ট নাও, এসব চিন্তা মাথা নিও না, জামিলের বাচ্চার ক্ষতি হবে। সিতারা এসে সামিনের সামনে পানির গ্লাস হাতে দাঁড়ায়। সামিন গ্লাসের দিকে একবার তাকিয়ে হনহন করে নিচতলার বারান্দায় চলে যায়। ঋতু চুপচাপ দাঁড়িয়ে আছে। ইলহাম ধমক দিয়ে বলে, ভাইয়া কি বললো শুনতে পাওনি? খাম্বার মতো দাঁড়িয়ে আছে যে। ঋতু আমতা আমতা করে বলে, কি করব? কি করবে মানে? ওকে সাজাবে, সাজিয়ে ভাইয়ার গড়ে দিয়ে আসো। ঋতু কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, মেয়েটা ভয় পেয়ে আছে, একটু ঠিক হোক। ইলহাম চোখ রাঙিয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু একটা ঠোক গিলে বলে, যাচ্ছি। দরজায় নব ঘোরার সাথে সাথেই আলো মাথা তুলে তাকায়। তার দৃষ্টি ঘোলাটে, শরীরে বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। দরজা ঠেলে ঋতু এবং বাড়ির দুজন হেল্পিং হ্যান্ড সিতারা এবং ফুলের মা ভেতরে ঢোকে। ঋতুর হাতে একটা প্যাকেট, সিতারার হাতে একটা প্লেট কিছু খাবার। ফুলের মা ঘরে এসি অন করে দিয়ে ঋতুর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে, কি ডাকবো ভাবি? কি ডাকবে আবার? বড় ভাবি ডাকো। ফুলের মা আলোর মুখের দিকে তাকিয়ে বলে, মাশাল্লাহ, চেহারা সুরত তো বড়ই চমৎকার। গায়ের রংটা একটু চাপা, তয় বড় ভাইজানের সাথে খুবই মানাবো। আলো নড়ে চড়ে বসে, ঋতুর দিকে তাকায়। ঋতু আলোর সামনে এসে হাতের প্যাকেটটা আলোর পাশে রেখে নিজেও মেঝেতে বসে পড়ে আলোর মুখোমুখি। কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে সিতারার হাত থেকে খাবারের প্লেটটা নেয়। আলো চোখ নামিয়ে প্লেটের দিকে তাকিয়ে ঋতুর মুখের দিকে তাকায়। ফ্রিজে কাস্টার্ড রাখা ছিল, সেখান থেকে খানিকটা নিয়ে এসেছে আলোর জন্য। এক চামচ উঠিয়ে আলোর মুখের কাছে ধরে বলে, খেয়ে নিন ভাই। আলো মুখ সরিয়ে নিয়ে কঠিন গলায় বলে, খাবো না, নিয়ে যান এসব। কেউ রেগে যাবে, খেয়ে নিন। আলো এক ঝটকায় ঋতুর হাত থেকে চামচ ফেলে দিয়ে কাস্টার্ডের বাটিটা উল্টে ফেলে। সিতারা এবং ফুলির মা চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, মেজো ভাবি, বড় ভাইজানকে ডাকবো? না। ঋতু ওদের থামিয়ে দিয়ে বলে, ঠিক আছে, খেতে হবে না। তাহলে এই শাড়িটা পরে নিন, আপনার ফিগার মনে হলে আমার মতোই, ব্লাউজ আর পেটিকোট ফিট হয়ে যাবে। আলো কাঁদো কাঁদো গলায় বলে,
কেন পরবো আমি শাড়ি? কারণ আপনি তো নতুন বউ, তাই। এটা আপাতত পরে নিন। এগুলো একবারেই নতুন, যদিও আমার কাল আপনার জন্য শপিং করা হবে। আলো শপিং ব্যাগটা উঠিয়ে দূরে ছুঁড়ে মেরে ঋতুর দিকে তাকায়, কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আপনি একটা মেয়ে, আমাকে আপনি বুঝতে পারছেন না? পারছি, আপনাকেও পরিস্থিতি বুঝতে হবে। বোকা বোকা জেদ করে কিচ্ছু হবে না। শাড়িটা পরে নিন, আপনাকে ভাইয়ার ঘরে দিয়ে আসবো। আলো তেজি কণ্ঠে বলে ওঠে, অসম্ভব, আমি মরে গেলেও ওই জানোয়ারের ঘরে যাব না, মরে গেলেও না। ঋতু আলোর দিকে তাকায়, তারপর ঠান্ডা গলায় বলে, মরে গিয়ে লাশ হয়ে গেলেও ওই ঘরে আপনাকে যেতে হবে। এই বাড়ির বউ হয়েছে, এই বাড়ির নিয়ম জেনে নিন। মরে যান অথবা বেঁচে থাকুন, স্বামী সবার ঘরে আপনাকে যেতেই হবে। আলো ছলছল চোখে তাকিয়ে আছে ঋতুর দিকে। ঋতু উঠে শপিং ব্যাগটা তুলে নিয়ে এসে একটা গোলাপি রঙের সুতির শাড়ি বের করে আলোর গলা থেকে ওড়নাটা টেনে নিয়ে নিচে ফেলে দিয়ে বলে, আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি, চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আমি চাই না আপনি মার খান। ফজরের আজানের সময় হয়ে এসেছে। আতাউর আলম রেহানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজান আয়াত মায়ের পায়ের তালুতে মাসাজ করে দিচ্ছে। রেহানা কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে টুকরে কেঁদে ওঠে। আতাউর আলম স্ত্রীর মাথাটায় নিজের বুকের সাথে মিশিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, শান্ত হও রেহনা, সব ঠিকঠাক হয়ে যাবে, সবকিছু। কি ঠিক হবে? আমার মাটা আমার বুকে ফিরবে? আমার প্রাণটা বুঝি বেড়ে গেল? আলোর আব্বু, আমায় শক্ত করে ধরো। মায়ের কথায় আজান আয়াত ফুপিয়ে ওঠে। রিহানা মাথা তুলে স্বামীর দিকে তাকায়। হঠাৎ করে স্বামীর বুকে কিল ঘুষি মারতে মারতে বলতে থাকে, সব কিছুর জন্য তুমি দায়ী। এতবার বলছি, রাজনীতি নামে মরণ খেলায় নেমো না, নেমো না। তোমার ক্ষমতার লোভে আমি আমার মেয়েটাকে হারালাম। তুমি দায়ী আরোর বাবা, তুমি আমার মেয়েটাকে এনে দাও। রেহানা হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। আতাউর আলম স্ত্রীকে জড়িয়ে ধরে বসে থাকে। আসলেই কি সবকিছুর জন্য সে দায়ী? ভাই, রাহাতের ডাকে সামিন পেছনে ফিরে তাকায়। হাতের সিগারেটটা ফেলে দিয়ে পাত দিয়ে পিষে দেয়। স্বাভাবিক গলায় বলে, রনি এসেছে? ভাই। খবর কি ওদিকের? আতাউরের স্ত্রী অজ্ঞান হয়ে গিয়েছিল, রনি ডাক্তার পাঠিয়ে দিয়েছে। গুড, একেবারে আমার ছেলেদের মতো কাজ করেছে। হ্যাঁ, এই রনিকে পুরস্কার দিতে হবে। রাহাত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আরাফ এবং ফুয়াদ চলে আসে। সামিন ইয়াসার বলে, তোরা এখন এখান থেকে যা, নিচতলায় রেস্ট নে। ভোর হয়ে গেছে, কিছুক্ষণ পর এখান থেকে সোজা হসপিটাল যাব। ক্যাম্পেইন করতে হবে না আর, নির্বাচনে আমিই জিতব। রাহাত অনেকটা জড়তা নিয়ে বলে, ভাই, বিয়ে তো করে নিলেন, এখন কি করবেন? সংসার। ঠান্ডা গলায় জবাব দেয় সামিন ইয়াসার। ফুয়াদ বলে, তোকে যত দেখছি তত অবাক হচ্ছি, তুই একটা অমীমাংসিত রহস্য। সামিন ফিচেল হাসে। ফুয়াদ বলতেই থাকে, আজ কত বড় একটা অন্যায় করি তুই জানিস? কোনো ক্ষমা নেই এর। তোরা আমাকে সাহায্য করেছিস, তোদেরও কোনো ক্ষমা নেই। ফুয়াদ চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে বলে ওঠে, আমার জীবনের চরম দুর্ভাগ্য তোর মতো বন্ধু পাওয়া। সামিন শুকনো হাসি হাসে, তারপর ওদের সবার দিকে তাকিয়ে বলে, আর আমার জীবনের পরম সৌভাগ্য তোর মতো বন্ধু আর ওদের মতো কিছু ছোট ভাই পাওয়া। এখন পকপক না করে 2 ঘন্টা রেস্ট নে, শরীরের শক্তি যোগান দে। আমি মেয়র হলে খুশিতে নাচতে হবে তো। হ্যাঁ। রাহাত, আরাফ এবং ফুয়াদ চলে যায়। সামিন নিচতলার বারান্দায় রেলিংয়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তার দৃষ্টি বাইরের বাগানের দিকে। এই বাগানটা সামিনের নিজের হাতে করা। নিজেই সবসময় যত্ন করে বাগানে। ফুলের গন্ধে ছেয়ে গেছে আশপাশটা। সামিন একটা গভীর নিঃশ্বাস নেয়। পেছন থেকে ঋতু নিচু স্বরে ডাকে, ভাইয়া। সামিন বাগানের দিকে দৃষ্টি রেখে বলে, বলো ঋতু, কিছু বলেছে? গালাগাল করেছে তোমাকে? না ভাইয়া। খেয়েছে? কি খেতে দিয়েছিলে? কাস্টার্ড খাইনি। আচ্ছা, না খাক, ঘরে কিছু খাবার রেখে এসো, খিদা পেলে খেয়ে নেবে। ঋতু কয়েক মুহূর্ত চুপ থেকে বলে, আপনার ঘরে যেতে চাচ্ছে না। সামিন ঋতুর দিকে তাকিয়ে বলে, কে?
ওই মেয়েটা মানে ভাবি। সামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তুমি যাও, ইহান হয়তো এখন উঠে যাবে। ঘরে যাও, আমি দেখছি। দরজা ঠেলে সামিন ভেতরে ঢোকে। পুরো ঘর অন্ধকার হয়ে আছে। আলো হাঁটুতে মাথা ঠেকিয়ে ঘরের এক কোণে বসে আছে। সামিন সুইচ টিপে আলো জ্বেলে দেয়। আলো মাথা তুলে তাকিয়ে সামিনকে দেখে। সামিন নরম গলায় বলে, খাওনি কেন? সামিন ইয়াসার আর 24 ঘন্টা পেরোলে এই শহরের মেয়র হবে। তার শহরে কেউ অভুক্ত থাকুক, তা সামিন ইয়াসার মির্জা চায় না। কথাটি বলে সামিন হাসে। তার সে হাসিতে ছিল আলোর প্রতি বিদ্রুপ। আলো উঠে দাঁড়ায়। তার পরনে শাড়িটা এলোমেলো হয়ে আছে। ঋতু কোনো মতে পরিয়ে দিয়ে গিয়েছে। আলো সরাসরি সামিনের চোখে চোখ রেখে বলে, তুই একটা জানোয়ার, পিচাস তুই একটা। গলাবাজি তো ভালোই করতে পারো তুমি। তোমার বাবার থেকে শিখেছো? হ্যাঁ, আমি তোমার বাবার কাণ্ডজ্ঞান দেখে অবাক হচ্ছি। নিজের পরিবারের নিরাপত্তা দিতে ব্যর্থ, অথচ সে চলল জনগণের নিরাপত্তা দিতে। মেয়রের দায়িত্ব শুধু বর্ষাকালে সিটি কর্পোরেশনের অলিতে গলিতে মশার ওষুধ স্প্রে করা অথবা শীতকালে কম্বল বিতরণ করা না। আর তার বোকা বোকা কাজ দেখে আরও অবাক হতে হয়। আমাকে না কুপিয়ে নিরপরাধ ছেলেটাকে কুপিয়েছে। আমার বাবা কিচ্ছু করেনি, আমার বাবা কিচ্ছু করেনি। চেঁচাতে থাকে আলো। সামিন ম্লান হেসে বলে, ক্ষমতার লোভ কাউকে জেকে ধরলে সে কত দূর নিচে নামতে পারে তা আমি জানি। শোনো, সৎ বাবার সৎ কন্যা, তুমি ঠিকই বলেছ, আমি একটা পিচাস। এই পিচাসের আরও পৈচাসিক রূপ দেখতে চাও? হ্যাঁ, জানি চাও না। ভালোই ভালোই বলছি, ওখানে যে খাবারটা রাখা আছে চুপচাপ খেয়ে নাও, নয়তো সেই রূপটাও দেখাবো। আলো চুপ করে সামিনের চোখের দিকে তাকিয়ে থাকে। সামিন বলে, চোখ নামাও। মেয়ে মানুষের চোখ সব সময় নিচু হয়ে থাকবে। তারপর কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, মাথা মোটা বাবার মাথা মোটা কন্যা। কোন সাহসে তুমি আমার গায়ে হাত তুলেছিলে জানা নেই, তবে তুমি নিজেই সেদিন নিজের জন্য খাল কেটে রেখেছ। প্রত্যেকটা দিন আমাকে অপমানজনক কথা বলে সেই খালে একটু একটু করে পানি জগিয়েছ। আর আজ কুমির তোমার খালে প্রবেশ করেছে। আপনি একটা জাহিল। নিস্তেজ কণ্ঠে বলে ওঠে আলো। খাবারটা খেয়ে নাও। খাবো না। খেয়ে নাও। খাবো না। খেয়ে নাও। বললাম তো খাবো না। সামিনের রাগ উঠে যায়। আলোর দিকে এগিয়ে যায় সে। আলো তেজি কণ্ঠে বলে, এদিকে এগুলে কিন্তু। কি করবে তুমি? সামিনকে কিছুটা অবাক করে দিয়ে আলো সামিনের মুখের উপর থুতু ছুঁড়ে মারে। ক্ষোভে সামিনের হাত উঠায় আলোকে চড় মারার বলে। তৎক্ষণাৎ আলো নিজের গালে হাত রেখে চোখ বন্ধ করে ফেলে। সামিন থেমে যায়। চড় না মেরে আলোর দিকে তাকিয়ে আছে সে। আলো গালে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। 9 ঘন্টা আগে শেষ অনলাইনে এসেছিল আদ্রিতা। 10 মিনিট পর পর ইসমাম ফোন হাতে নিয়ে চেক করে দেখছে আদ্রিতা অনলাইনে এসেছে কিনা, কিন্তু প্রত্যেকবার ফোন হাতে নিয়ে হতাশ হয়েছে সে। ফোনটা একটা ডিভানের উপর ছুঁড়ে মেরে ইসমাম বসে থাকে চুপচাপ। আলোর প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে তার। রাতের বাড়িতে এসে একটা বার ফোন দিয়ে জানানোর প্রয়োজন বোধ করেনি সে। নিশ্চয়ই এসেই ঘুমিয়ে গিয়েছে। বড্ড ঘুমকাতরে মেয়েটা। ইসমামের সারাটা দিন কেটেছে অস্থিরতায়। ঘড়ির দিকে তাকিয়ে ইসমাম সময় দেখে সন্ধ্যা 6টা। তার মানে বাংলাদেশে এখন সময় সকাল 5টা। এত সকালে অদ্রিতা ঘুম থেকে ওঠার মেয়ে নয়। কি জানি কখন ঘুম ভাঙবে মহারানী। কি জানি কখন মনে পড়বে তার একটা ফোনের জন্য কেউ অপেক্ষা করে বসে আছে। সামিন আলোর মুখের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকে। আলো নিজের গালে কোনো চরের অস্তিত্ব টের না পেয়ে ধীরে ধীরে চোখ খুলে তাকিয়ে দেখে পিশাচটা তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে। ঘেন্নায় আলোর গা গলিয়ে ওঠে। নিজেকে গুটিয়ে নিয়ে 2 কদম পিছিয়ে দাঁড়ায়। সামিনের চোখে আলোর অস্বস্তি ধরা পড়ে। সে গলা খাকারি দিয়ে বলে, 4 ঘন্টা আগে আমাদের বিয়ে হয়েছে। জোর করে হোক, জুলুম করে হোক, যেভাবেই হোক বিয়েটা হয়েছে। তুমি আমার স্ত্রী, আমার অধীনস্থ তুমি। বারবার থুথু দেয়া, চর মারা আমি বরদাস্ত করব না।
ভদ্র হয়ে থাকতে বলেছি, ভদ্র হয়ে থাকো। তোমার এবং তোমার পরিবারের জন্য সেটাই ভালো হবে। কথাটি বলে সামিন ইয়াসার ঘর থেকে হনহনিয়ে বের হয়। তার শরীরে ধাক্কা লেগে দরজার কপাট বিকট শব্দে কাঁপতে থাকে। আলো ধপ করে মেঝেতে বসে পড়ে। আশ্চর্য ব্যাপার, তার চোখে এখন পানিও আসছে না।